আমরা খুব খুশি যে আজকে প্রাক্তনী সংসদের ডাকে এই সাহিত্য সম্মেলনে, যেটা অনেক দিন পর প্রেসিডেন্সি কলেজ আমাদের সময় ছিল, যে কলেজটা নেই, ইউনিভার্সিটি, তো প্রেসিডেন্সিতে আবার এতদিন পরে এরকম একটা সাহিত্য সভা হচ্ছে। খুব ভালো লাগছে, যদিও এই বাড়ি আমাদের অনেকেরই অচেনা। এখানকার যা কিছু ঘটেছে, অনেক উন্নতি আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, খুব ভালো লাগছে। একটা হলও হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের নামে, তো এখানে আমরা এসেছি। আমরা খুব আনন্দিত যে এতদিন পরে এটা করা গেছে, কেননা আগে কিন্তু প্রেসিডেন্সি কলেজে অনেক সাহিত্য সভা, সাহিত্য পত্রিকা বেরোতো এবং সাহিত্য সভার জায়গা সেখানে ছিল। আমাদের এখানে থিমটা কেবল, যদিও প্রেসিডেন্সি প্রাক্তনী সভা করছে, বড় অর্থে কলেজ স্ট্রিট, অর্থাৎ যে কলেজ স্ট্রিটের সঙ্গে প্রেসিডেন্সি কলেজে আমাদের এক মাস্টারমশাই বলেছিলেন, যে নির্মলচন্দ্র বসু রায় চৌধুরী, যে কফি হাউস ইজ অলসো অ্যান এক্সটেনশন অফ প্রেসিডেন্সি কলেজ। সুতরাং কলেজ স্ট্রিট, কফি হাউস, তার সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটি, এই জুড়ে যে এত বইয়ের দোকান, পুরনো বইয়ের দোকান, তো প্রেসিডেন্সি কলেজ উদ্যোগটা নিচ্ছে। বরাবরই কিন্তু আমরা বিভিন্ন সাহিত্য সভা যখন আগেও করেছি, আমরা বিভিন্ন সময়ে, তখন কিন্তু আমরা অনেককে, প্রচুর যারা প্রেসিডেন্সিতে পড়েছেন তাদের কেবল নয়, মানে এর সাহিত্যের তো কোনো সীমানা হয় না, তো আমরা তাদেরকে ডেকেছি। আজকে সাহিত্যের যে আজকে যেখানে আজকে সাহিত্য সমাবেশ হচ্ছে, এখানে মুখ্যত, যদিও আমরা সাহিত্য নামটা রেখেছি, দেখা যাচ্ছে অনেক কবি এসছেন, তার ফলে কবিতাই হয়তো বেশি পড়া হবে, গদ্যের সুযোগ তেমন খুব একটা হবে না, এবং সময়ও একটা সীমিত। তো তার জন্য আমরা একটুখানি দুঃখিত যদি খুব সংক্ষিপ্ত কোনো গদ্য কারুর থাকে, খুব অল্প, মানে কবিতার থেকে একটু বড় কিন্তু গদ্যের মতো বড় নয়, সেরকম কোনো ক্রিয়েটিভ গদ্য কেউ পড়তেও পারেন। তো আমরা খুব আনন্দিত, আজকে আমাদের মধ্যে অনেক নক্ষত্র সমাবেশ হয়েছে। তারা কেউ কেউ আমাদের প্রাক্তনী, কেউ কেউ আমাদের এখানে পড়েননি, কিন্তু আমাদের অন্তরে সবসময় তারা ছিলেন। তার মধ্যে প্রথমেই নাম করতে হয় প্রবীণ সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম করতে হয়। শীর্ষেন্দুবাবু আমাদের খুবই আপনজন, সেই অর্থে বরাবরই তার লেখা আমাদের ইন্সপায়ার্ড হয়েছি আমরা। এবং শীর্ষেন্দুদা যে কফি হাউসেও দীর্ঘ আড্ডা ফাড্ডা মারতেন, কলেজ স্ট্রিটে থাকতেন, সব আমরা জানি, কাছাকাছি মেসে। সুতরাং সেদিক থেকে একটা বড় অর্থে প্রেসিডেন্সি যার পার্ট, অর্থাৎ এই কলেজ স্ট্রিটের সাহিত্য সংস্কৃতি, তার মধ্যে উনি বরাবরই ছিলেন। উনি আজকে এসছেন, খুব ভালো, আমরা আনন্দিত। এসছেন অভিরূপ সরকার, আমাদের প্রাক্তনী, সবাই যদি একটু তাদের একটু করতালি দিয়ে নামগুলোর সঙ্গে একটু বরণ করেন। এসছেন, অনেকেই এসছেন, তার সঙ্গে আছেন আমার থেকে একটু সিনিয়র দেবাঞ্জন চক্রবর্তী, সোমেশলাল মুখোপাধ্যায় আছেন, এখন আমাদের থেকে একটু সামান্য কিছুটা ছোট যশোধরা, খুবই যশস্বী কবিতা, যিনি যশ ধরেই আছেন, তো যশোধরা আছেন, বিনতাদি আছেন, সোমেশলাল আছে, আমি দেখছি মন্দার মুখোপাধ্যায় আসলেন, মৃদুল দাশগুপ্ত, উনি এত সিনিয়র কবি আমাদের এখানে এসছেন। আরও কয়েকজনের আসার কথা আছে, যেমন সুবোধ সরকারের এখানে এসেছেন, তো এদের আসার কথা আছে। তো আমি এদেরকে প্রত্যেককে, যারা কয়েকজনকে, আমরা সবাইকে এখানে মঞ্চে তো ডাকতে পারছি না এক্ষুনি, কিন্তু যদিও সবাই এসে পরে আসবেন, তো আমরা এখানে একে একে কয়েকজনকে আমরা এখানে মঞ্চে আহ্বান করছি। আমি প্রথমেই ডেকে নিচ্ছি প্রখ্যাত সাহিত্যিক, আজকে যাকে আমরা সভাপতি হিসেবে ধরে নিয়েছি, অনিন্দ মিত্র, আমাদের প্রাক্তন, তিনিও এসছেন আমাদের এখানে, আমরা খুব আনন্দিত। অনিন্দদা এসছেন এবং উনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, এবং উনি সম্প্রতি একটা বিশাল কাজ করেছেন, সেটা এখন বলে আপনারা নিচে গিয়ে দেখতে পারবেন। একটি কম্পিউটার সেন্টার উনি দান করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে। যাই হোক, আমি সাহিত্যিক, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে প্রথমে আহ্বান করছি। আপনি দয়া করে একটু আসুন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় যেখানে থাকেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় যখন এসছেন, তখন এই মঞ্চের আমাদের আজকের সাহিত্য সভা সভাপতিত্ব করার দায়িত্ব তো থেকে উনি মুক্তি পেতে পারেন না, সুতরাং উনি আমাদের সভাপতি। আমি একই সঙ্গে আহ্বান করছি আমাদের বিশিষ্ট কবি, আমাদের কলেজের প্রাক্তনী বিশিষ্ট অর্থনীতিবিদ, সারা বিশ্বে নানা জায়গায় ওর নাম আছেন, পড়িয়েছেন, শ্রী অভিরূপ সরকার, তিনিও একজন বড় কবি। তাকে আমরা প্রধান অতিথি হিসেবে আমরা বরণ করছি। আরেকজন আমাদের বিশিষ্ট বন্ধু এবং কবি সুবোধ সরকার, তার আসার কথা আছে। একই সঙ্গে আমি ডেকে নেব আমাদের
প্রাক্তনী সংসদ রেসিডেন্সি, এটা কিন্তু রেসিডেন্সির বর্তমান যারা আছেন ছাত্র তাদের আয়োজিত নয়, আমরা তাদেরও ডেকেছি, কিন্তু তাদের মধ্যে আমরা এটা প্রাক্তনী যারা প্রাক্তনী সংসদ আমরা এটা এটা করেছি, আয়োজন করেছি। প্রাক্তনী সংসদের আয়োজনে এতে সুবোধবাবু আসবেন একটু পরেই। আমি তার সঙ্গে ডেকে রেখেছি প্রাক্তনী সংসদের পক্ষ থেকে আমাদের সহসভাপতি রয়েছেন শ্রী বিভাস চৌধুরী, তাকে আমি মঞ্চে আহ্বান করছি। একই সঙ্গে আমি আহ্বান করছি শ্রী সৌম্য দাশগুপ্ত আমাদের এখানকার প্রাক্তনী। উনি স্ট্যাটিস্টিক্সের ছাত্র ছিলেন, খুবই উজ্জ্বল ছাত্র, বিদেশে দীর্ঘদিন আছেন সিয়াটেলে, কিন্তু বাংলাকে ভোলেননি, বাংলা সংস্কৃতি ভোলেননি। সেখান থেকে ওরই উদ্যোগে, ওরই খুব উৎসাহে আমরা আজকে এখানে এসে জড়ো হয়েছি। আর এইবারে আমি সভার কাজ এগিয়ে নেওয়ার আগে স্বাগত ভাষণ দিতে এখানে আরও আছেন, এখানে দেবাঞ্জনদা যেমন আসছে, আমি দেখছি সন্দীপন আমাদের থেকে একটি ছোট ভালো কবি ও এসছে। তো আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, কিন্তু ফর্মালি আনুষ্ঠানিকভাবে এই স্বাগত ভাষণ দেবেন আমাদের সহসভাপতি শ্রী বিভাস চৌধুরী। আমি বিভাসকে আহ্বান করছি। আমরা যার লেখা পড়ে বড় হয়েছি সেই প্রবাদ প্রতিম সাহিত্যিক মাননীয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় আজ আমাদের সভাপতির পদ অলঙ্কৃত করছেন। আমরা কৃতজ্ঞ। আপনি যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শীর্ষেন্দুদা, আমরা খুবই কৃতজ্ঞ। আমাদের প্রাক্তনী সংসদ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে আমরা স্বাগত জানাই। আমাদের মধ্যে অভিরূপ সরকার, আপনারা জানেন, খ্যাতনামা অর্থনীতিবিদ, পরিচয় কবি, এবং এই কবিত্ব তৈরির পৃষ্ঠভূমি হচ্ছে এই প্রেসিডেন্সি কলেজ, তৎকালীন প্রেসিডেন্সি কলেজ। আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের অতিথি, তিনিও একজন বিখ্যাত মানুষ, শ্রী সুবোধ সরকার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যার কথা সবাই বললেন, শিবাজিদা বললেন, মাননীয় শ্রী অনিন্দ মিত্র, আমাদের অভিভাবক, আমাদের প্রেসিডেন্সি আবেগের অন্যতম পৃষ্ঠপোষক। তিনি আসাতে আমরা অত্যন্ত গর্বিত। এবং আরও যারা আমাদের এখানে প্রাক্তনী কবি রয়েছেন, অতিথি কবিরা রয়েছেন, মৃদুলদা রয়েছেন, আমরা সকলকে স্বাগত জানাই, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এবং সেই সঙ্গে দুটো কথা বলা দরকার যে কেন এই সাহিত্য সভা। আমার ধারণা প্রাক্তনী সংসদ গত 20-25 বছরে এই সাহিত্য সভা করেনি। আমরা যখন ছাত্র ছিলাম তখন কবিতার সভা, ছাত্র এসব হতো আমাদের মধ্যে, সাহিত্য সম্মেলন হতো। কিন্তু তারপরে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলা কবিতা পড়া বা বাংলা সাহিত্য পড়া এটা কেমন যেন কমে আসছে। খুব সম্প্রতি ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা স্বীকৃত হয়েছে, এবং ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হওয়ার পরে আমরা তো সবাই গর্বিত হয়েছি। কিন্তু কেউ একজন আমাকে বললেন যে আরে উড়িষ্যা তো আগে থেকেই ছিল, তো বাংলা ছিল না এতদিনে হয়েছে। 2600 বছরের পুরনো রিসার্চ করে যারা এই সম্মান আমাদেরকে এনে দিয়েছেন তাদের কাছে আমাদের নিশ্চয়ই কৃতজ্ঞতা থাকবে। কিন্তু এই উদ্দেশ্য আরও একটা আছে, সেটা হলো যে প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের প্রতিষ্ঠাতা ছিলেন বিখ্যাত আইনজীবী অতুল চন্দ্র গুপ্ত। এই অতুল চন্দ্র গুপ্তর আরও একটা পরিচয় ছিল, যারা পড়েননি বা পড়েছেন আমি জানি না, তার বিখ্যাত সৃষ্টি কাব্য জিজ্ঞাসা। তিনি ওরকম আইনজ্ঞ হওয়া সত্ত্বেও তার কাব্য জিজ্ঞাসা যদি পড়া যায় তাহলে কেউই ভাববে না যে তিনি সাহিত্যের ছাত্র নন। অসাধারণ সেই লেখা, এবং সেই লেখায় তিনি বলছেন যে পোয়েটিক্স যখন লেখা হচ্ছে তার কাছে কিন্তু ওই গ্রিক ভাষা ছাড়া আর অন্য কোনো ভাষার সাহিত্য তার সামনে ছিল না। আর আমার সামনেও কিন্তু সংস্কৃত, বাংলা
এবং ইংরেজি তিনটে ভাষারই সাহিত্য আমার সামনে রয়েছে। প্রেসিডেন্সির প্রাক্তনীদের, ছাত্রদের সবচেয়ে বড় পরিচয় ছিল তাদের গভীরতাটা নিয়ে নয়, সাবজেক্টের ডেপথ নিয়ে নয়, তাদের ব্যাপ্তি নিয়ে, তারা কতটা বিস্তৃত। এখানে তথাগতর নাম বললো, তথাগত একজন বিখ্যাত ডেটা সায়েন্টিস্ট, ওকে সৌম্য দাশগুপ্ত বললে কবি হিসেবে সবাই চেনেন, বিখ্যাত ডেটা সায়েন্টিস্ট। ও বড় বড় প্রতিষ্ঠানের ডেটা সায়েন্স আমেরিকাতে হেড করেছে, এখন স্টারবাকস হেড করে। কিন্তু ওর পরিচয় হচ্ছে, ওর ভালোবাসার জায়গাটা হচ্ছে কবিতা লেখে, এবং এখানকার লিটল ম্যাগাজিন, ছোট ছোট কবিতার দল, তাদেরকে সে সেই সুদূর আমেরিকা থেকে তাদেরকে সে এনকারেজ করে, তাদেরকে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে। শিবাজিদা একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, কিন্তু তার আমরা বেশিরভাগ পরিচয় পাই তার লেখার মধ্যে দিয়ে। তার পরিচয়ের মধ্যে একটা বড় হচ্ছে যে তার সাহিত্য প্রতিভা। একমাত্র সাহিত্য বিভাগের ছাত্রছাত্রীরাই যে সাহিত্য চর্চা করে, প্রেসিডেন্সির সে পরিচয় ছিল না। আজকে সোমেশদাকে দেখে একজনের কথা মনে পড়লো, তার নাম হচ্ছে অমিত শোভন, অমিত শঙ্কর। অমিত শঙ্কর। অমিত শঙ্কর প্রেসিডেন্সিতে এই যেমন কবিতার ইতিহাস আছে, কবিতার সঙ্গে নেশার ইতিহাসও আছে, খুব খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি এমন কোনো কবি প্রেসিডেন্সিতে দেখিনি যে একটু একটু নেশা করে না, এখন জানি না। তো অমিত শঙ্করকে এই হেয়ার স্ট্রিট থানা ধরে নিয়ে গেল, নেশাগ্রস্ত অবস্থায় কলেজ স্ট্রিটে ঘুরছিল। সেখানে গিয়ে সে ওসিকে বলল যে শুনুন, আপনি কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার পড়েছেন? সে তো নাম শুনেছে কিনা জানি না, তখন তো গুগল ছিল না। তারপরে তাকে সেই কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার, বোধহয় জেমস জয়েসের লেখা, ডিকুইন্সির লেখা, হ্যাঁ, সেই ডিকুইন্সির লেখা, সে তাকে পড়িয়ে বুঝিয়ে তাকে ওসি বাড়ি পাঠিয়ে বাঁচলো আর কি। আমাদের সময়ও যারা একটা লিটল ম্যাগাজিন বেরোতো বা ওয়াল ম্যাগাজিন বেরোতো, সবাই কবিতা টবিতা বার করতেন। সেখানে আমাদের স্ট্যাটিস্টিক্সের একজন প্রবাদ প্রতিম অধ্যাপক ছিলেন, তার নাম হচ্ছেন অতীন্দ্রমোহন গুণ। অতীন্দ্রমোহন গুণ, তিনি ছদ্মনামে কবিতা লিখতেন। তিনি অমানিসায় প্রতীক্ষারত বলে একটা কবিতা লিখেছিলেন আমাদের কলেজ জীবনে। তারপরে আমাকে ডেকে বললেন যে তুমি বুঝলে ব্যাপারটা কি? তা আমি তখন ছাত্র অবস্থায় যতটুকু বুঝলাম ততটুকু বুঝলাম। উনি বললেন যে ওই অমানিসা মানে হলো, তখন খুব রাজনৈতিক টানাপোড়েন চলছিল প্রেসিডেন্সিতে, তৎকালীন শাসক দলের সঙ্গে ওনাদের খুব মতানৈক্য চলছিল। উনি বললেন এই অমানিসা মানে হলো বর্তমান শাসক দলের অত্যাচার, সেটা আমি এরকম গোপনে লিখেছি। ওয়াল ম্যাগাজিনে একটা লেখা বেরোলো যে সে বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে যে একটু একটু মনে আছে, সেটা হচ্ছে আঁকা ভুরু দুচুক টানা, চোখের তারা স্বপ্ন আনা। আসুন সুভদ্রা আসুন। হ্যাঁ, তার চেয়েও আনবে নেশা, মারিজুয়ানা মারিজুয়ানা, এই বলে বেরোলো। বুকের মাঝে হাসনুহানা, মারিজুয়ানা মারিজুয়ানা। তো সেই বিভাগের একজন শিক্ষক সেই ছাত্রকে ডেকে বললেন যে দেখো বাবা, কথাটা মারিজুয়ানা নয়, কথাটা মারিইউয়ানা। আমি জানি না সত্যি না মিথ্যা, একদম মারিইউয়ানা। এবং তাতে বোঝা গেল যে শিক্ষকেরও এ ব্যাপারে ওই বস্তুটি সম্বন্ধে ধ্যান ধারণা খুব স্পষ্ট। আমাদের কবিতা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে। আমফানের সময় যখন আমরা ভাবলাম যে বই, আমরা সেকেন্ড হ্যান্ড বই, আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড বুকস টেলারদের ফ্রিতে ডোনেট করব, সবাই যে যার বাড়ির বাংলা বইগুলো সব দিয়ে চলে গেলেন। একজন বললেন যে ভাই, রবীন্দ্র রচনাবলী রাখার আর জায়গা নেই, বিরাট জায়গা, আর বাড়িতে বাংলা আর কেউ পড়ে না। ফলে এই লাইব্রেরি, এই বই আমরা তো কাউকে দিয়ে দিতে পারছি না, তোমরা নাও, যদি কোনো কেউ চায় তাদের আমরা দেব। অনেক লাইব্রেরিকে জিজ্ঞেস করলাম যে বই নেবেন, তারা বললো না, টেক্সট বই হলে নেব, এইসব বই এখন আর কেউ পড়ে না, বাংলার পাঠক কমে যাচ্ছে।
তো এই একে বাংলা ধ্রুপদী ভাষা হয়ে আমাদের গর্ব হলো, আমাদের প্রতিষ্ঠাতা অতুলচন্দ্র গুপ্তর কাব্য জিজ্ঞাসা আমাদের আজও গর্ব। এই প্রেসিডেন্সিতে এত সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন এবং এত সাহিত্য প্রতিভা দেখিয়ে গেছেন, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়, যার অডিটোরিয়ামে আমরা বসে আছি, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলিকে প্রায় ছেলেরা ডাকতেন, কারণ খুব খুব পপুলার ছিলেন তিনি। শক্তি চট্টোপাধ্যায় আসতেন এবং তাদের পুজোদের মধ্যে ঝগড়া টগড়া খুব খুব গল্প ছিল। শঙ্খ ঘোষ, হ্যাঁ, শঙ্খদার কবিতার সবচেয়ে বড় সমস্যা হলো যে একটা কবিতা লিখে আমার এক বান্ধবীর সঙ্গে সারা জীবন সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। সে কবিতাটা হচ্ছে যে সুন্দরী লো সুন্দরী কোন মুখে তোর গুন্দরী, রোজ দুবেলা সোনা মুখে তুই যা কিছু খাস, ঘাস বিচালি ঘাস সে তো ঘাস বিচালি ঘাস। আমি খুব সুন্দর করে তার খাতায় লিখে দিয়েছিলাম, ও আজ অব্দি কথা বলে না, 50 বছর পেরিয়ে গেছে। শঙ্কদা আমাদের সঙ্গে দিব্যি সোনার মুখ করে তুই দুবেলা যা খাস, তুই দুবেলা যা খাস, ঘাস বিচিলি ঘাস, ঘাস বিচিলি ঘাস। এবার এই শঙ্কদা আমাদের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন যে আমরা চেষ্টা করতাম শঙ্কদাকে আমাদের সমস্ত অনুষ্ঠানে আনার, এবং উনি অনেক বড় বড় অনুষ্ঠান নিজে পরিকল্পনা করে আমাদের এখানে করেছেন। এরকম নামের শেষ নেই, এত এত সাহিত্যিক কবি আমাদের মধ্যে রয়েছেন, ছিলেন এবং আমাদেরকে এনরিচ করেছেন। তো সেখানে আমাদের প্রাক্তনী সংসদের 75 বছর উদযাপন চলছে। এই পুরো পরিপ্রেক্ষিতটাকে মাথায় রেখে মূলত শিবাজিদা এবং তথা সৌম্য দাশগুপ্তর ইচ্ছে পরিচালনায় আজকের এই কাব্যসভা, এবং সেখানে যে এত মানুষ এসেছেন, বর্তমান ছাত্রছাত্রীরাও এসেছেন, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমাদের মধ্যে যে সমস্ত কবিরা আজকে পাঠ করবেন, অনেক প্রাক্তনী আছেন, অনেক অতিথি কবি আছেন, এবং আমাদের সভাপতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় আছেন। ফলে আর কথা না বাড়িয়ে এই কবিতার অনুষ্ঠান, এই সাহিত্যের অনুষ্ঠান সুন্দর হোক, আপনাদের সকলের মনোগ্রাহী হোক, এবং এরকম অনুষ্ঠান যেন আরও বারবার হয়। অ্যালামনি শুধু অ্যাসোসিয়েশন নয়, যেন ইউনিভার্সিটিও এরকম একসঙ্গে এরকম করতে পারে। এই বলে আমার কথা শেষ করছি, ধন্যবাদ। একটু সম্মান আমরা এই সঙ্গে আমি অনুরোধ করছি আমাদের যারা অতিথি এসেছেন তাদেরকে আমরা আমাদের একটু স্মৃতি স্মারক দিয়ে আমি অনুরোধ করছি আমাদের সেক্রেটারি কৌশিক সাহা এবং আমাদের মেম্বার নিবেদিতা শীর্ষেন্দু দাকে অভিরূপ সরকার, তারপর সুবোধ সরকার, মাননীয় সুবোধ সরকার, শিবাজি প্রতিম বসু, থ্যাংক ইউ, আর সৌম্য দাশগুপ্ত। এই বিভাস আমাকে দিও না, ওটা আমারই রেখে দাও, ওটা আর আমাকে। ঠিক আছে, তোমার তুমি তাই ফিরে। হ্যাঁ, আমি থ্যাংক ইউ, রেখে দিতে। নমস্কার। তো এখন আমরা আসলে নবীন প্রবীণ, যারা প্রবীণ এবং পরিচিত বিখ্যাত মানুষ তারাও কবিতা পড়বেন, কিন্তু সব ভালো জিনিস তো একটু পরের দিকে রাখতে হয়। কিন্তু আমরা যারা এখনকার প্রজন্ম, আমরা তাদের কবিতা শুনতেও খুব উৎসুক, এবং এই বিষয়টা পরিচালনা করার জন্য আমাদের বন্ধু সৌম্য দাশগুপ্ত, যিনি সুদূর সিয়াটেলে থাকেন এবং আমাদের খুব অ্যালামনি অ্যাসোসিয়েশনের একজন খুব একটা ভালো বড় মেম্বার, আমাদের দীর্ঘদিন ধরে আছেন কবি, তাকে অনুরোধ করছি। আমি শ্রী সৌম্য দাশগুপ্তকে আমি আহ্বান করছি। তো প্রথমে আমরা যেটা করব, মূল অনুষ্ঠানের 3টে পর্ব আছে। প্রথম পর্বে আমরা নবীন কবিদের কবিতা শুনব। তাদের মধ্যে অনেকেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মুখ থেকে চট করে বিশ্ববিদ্যালয়ের শব্দটা বেরোতে চায় না, কারণ আমরা যখন ছেড়েছি তখন কলেজ বলেই আমরা বলতাম। এবং যাদের নাম আমি পেয়েছি তারা প্রত্যেকে 2টো করে কবিতা পড়বেন। আপনারা বলবেন যদি আমি কারোর নাম না থেকে থাকে এখানে,
দীপশেখর চক্রবর্তী আছেন, আচ্ছা, কুণাল রায় আছেন, সৃজিতা ব্যানার্জি আছেন, মৌপিয়া মুখার্জি আছেন, আছেন তো, তিতাস চট্টোপাধ্যায়, আচ্ছা, এবং অমিত কুমার বিশ্বাস। একটু দূর থেকে বলবো? হ্যাঁ, এবং অমিত কুমার বিশ্বাস। এই নতুন বাড়ি হয়েছে সবগুলো এরা। ঠিক আছে, আমি দীপশেখর চক্রবর্তীকে অনুরোধ করছি মঞ্চে আসুন, এইখানে রস্ট্রাম থেকে কবিতা পড়ুন, হ্যাঁ, এবং আপনার পরে কুণাল রায় প্রস্তুত থাকুন। আমি মোস্তাক স্যারের বিভাগ এবং আজকে এখানে এসেছি এবং প্রায় 10 বছর পর এখানে কবিতা পড়ছি। 10 বছর আগে কবিতা পড়েছিলাম, মনে আছে। তো একই রকম আবেগ কাজ করছে কিনা জানি না, সেটা কবিতা পড়া দিয়ে বোঝা যাবে হয়তো। অনিচ্ছা সত্ত্বেও ভেতরে ভেতরে সকলে বহন করে নিয়ে চলেছে মৃত্যু। রাতের অন্ধকারে গাছেদের নীরব দৃশ্য আমাকে নিয়ে যায় সেই মোহের ভেতরে। বিপরীত লিঙ্গের সাথে ছোঁয়াছুঁই খেলার আবেগে আমি সমস্ত মৃত্যুভার নামিয়ে রেখেছি দেহ থেকে। ধীরে ধীরে ছায়া নিভে যায়, অথচ জল থেকে জলের শব্দটুকু পৃথক করে আমি রাখতে চেয়েছিলাম সম্পর্কের অতলে। যে জল শব্দহীন তা বহুদূর যেতে পারে, চিহ্ন রাখে না। রাত্রির অন্ধকারে গাছেদের নীরব হয়ে থাকা আমাকে নির্দেশ দেয় সমস্ত শরীরের জানালাগুলো একে একে খুলে দিতে। যে যখন আমাকে স্পর্শ করে তার ভেতর দেখি চাঁদ, অনন্ত জ্যোৎস্না। একদিন সেই জ্যোৎস্নার ভেতরে নেমে আসতে পারবো আমি। একদিন তোমার প্রার্থনা ও আমার অবিশ্বাস মিলেমিশে নতুন ভাষার জন্ম দেবে, যে ভাষায় কথা বলে গির্জার ধ্বনি, দুলে দুলে আকাশ পেরিয়ে যায়। সারা রাত তোমার শরীর এই শরীরের ভেতরে খুঁজে চলে এক ফোঁটা জলের প্রবাহ, মৃত্যু চিহ্ন, গাছেদের চুপ করে থাকা। বাহ। দ্বিতীয় কবিতা। হয় যা কিছু হওয়ার কথা নয়, যেখানেই যাই মনে হয় ফিরে আসা হলো, অথচ সমস্ত ঘাসের মাঠ থেকে আমরা সরিয়ে নিয়েছি বিকেলের পাগুলো। বয়স বেড়েছে, তবুও কেন যে আকাশকে এত নীলাভ মনে হয়। বাতাবি লেবুর গাছ পার হয়ে সন্ধ্যের গন্ধ এসে থমকেছে তোমার বুকের পাশেতে। স্তব্ধতার প্রথম পৃথিবী দেখা। স্তব্ধতার ভেতর একে একে অমলবাবু খুলে ফেলা যেতে পারে সমস্ত জানালা। তবুও বন্ধ জানালার এপাশে অনন্তের এক বোধ বলে যায়, যেটুকু আমরা গাইতে পারি না সেটুকুই গান, যেটুকু আমরা বোঝাতে পারি না সারা রাত পাশাপাশি শুয়ে বাড়িটির চিহ্ন খুঁজে চলে। চিহ্নের ভেতর লেখা থাকে তোমার কথাটি। জানালা খুলে দেওয়ার সমস্ত ক্ষমতা সেই কবে হাতের ভেতর শুকিয়ে গিয়েছে। তবুও স্তব্ধতার গান শুনে মনে আছে, এখনো এক পথ ঠিক জেগে আছে কোথাও। এখনো কোনো আয়নার ভেতর অন্ধকারে তোমার মুখ ভেসে ওঠে, আলোর জন্ম হয়। ধন্যবাদ। বাহ। এবং তারপরে তৃতীয় পর্বে আমাদের পরিচিত আমন্ত্রিত যারা কবি তাদের কবিতা পাঠ হবে। আমি যে নামগুলো এখন পর্যন্ত পেয়ে কবিতা করছি তারা হলেন যশোধরা রায়চৌধুরী, সুবোধ সরকার, মৃদুল দাশগুপ্ত, সোমেশ্বর মুখোপাধ্যায়, বিনতা রায়চৌধুরী, মোস্তাক আহমেদ, সুব্রত সরকার। অবশ্য সুব্রতকে দেখছি না এখনো। এসছেন সুব্রতদা কোথায়? এই তো সুব্রতদা, হ্যাঁ। সন্দীপন চক্রবর্তী,
অরুণাভ রাহা রায়, মন্দার মুখোপাধ্যায়, দেবাঞ্জন চক্রবর্তী, সংঘমিত্রা হালদার। আমি কি কারোর নাম পেলাম না এখন? মানে কেউ আছেন কি আরো যারা পড়বেন বাইরে থেকে আমন্ত্রিত কবি হিসেবে এসেছেন? যদি থাকেন আমাকে জানিয়ে দিলে আমি যোগ করে দেবো। আমি এখন কবিতা পড়তে বলছি আমাদের তরুণ বন্ধু কুণাল রায়। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমি বর্তমানে এই বাংলা বিভাগেরই এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশুনো করছি। প্রথমেই আজ উপস্থিত সকল লেখাশিল্পীদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আজ দুটি কবিতা পড়ব। সর্বাগ্রে যে কথাটা বলে দিতে চাই যে আবৃত্তি কোনো কালেই আমার বৃত্তি ছিল না, তাই পাঠ করতে যদি একটু হাঁটু কেঁপে কেঁপে যায় সকলে মার্জনা করবেন। প্রথম কবিতাটার নাম দেখেও না দেখা। আমাদের দেখেও না দেখা তোমাদের মানায় ভালো। কাচে ঢাকা স্বর্গ থেকে আমাদের পেটে হাত ঢুকিয়ে বসে আছো। তবুও আমরা সকল জৈবিক ক্রিয়ায় মত্ত, ইচ্ছে অনিচ্ছে ফুঁকে দিচ্ছি। নাওয়া খাওয়া ঘুম আগুন জলের মতো গিলছি। চাহিদা মিটিয়ে শরীর চালিয়ে দিব্য আছি। তোমাদেরও কি দিই না কিছুই? কিছুই কি তোমরা ছিনিয়ে নাওনি কখনো? তোমরাও কি কিছু কম ভালো আছো? আমাদের তাই দেখেও না দেখা তোমাদের মানায় ভালো। আমরা শতছিদ্র বস্তায় গা ঢেকে চুপটি বসে আছি। ভিন রাজ্যের পথে পথে ঘাম ফেলে এসেছি কত, বা এখানেই কপাল ঠুকেছি রোজ। তাতে লাভের গুড় কে চেটেছে? কে ডাকাতির টাকায় আত্মরক্ষার মামলা লড়েছে? ভিক্ষে দিয়ে উনুন ঘর পর্যন্ত উকি দিয়ে গেছে কে? আমাদের সন্তানদেরও পালে টেনে নিয়ে যাওনি? না গেলে পকেটে ঢুকে গেছো, হাতের মুঠোয় ঢুকে গেছো বক্রগতি নিয়তির মতো। আগেভাগে হাত ঢুকিয়ে বসে থাকতে হবে যে, গড়ে নিতে হবে পিটিয়ে, কিংবা অতিথি এলে ঢেকে দিতে হবে। আমাদের সকলকে ঢেকে রাখা আপনাদের মানায় ভালো। দ্বিতীয় কবিতা পড়ছি। কবিতাটার নাম দিয়েছিলাম সাইকেল। দু চাকার রোগা কত সাইকেলকে আমি ঘোড়া হতে দেখেছি। দেখেছি অশ্বমেধ কুণ্ড থেকে উঠে দাঁড়ানো শক্তিধর তাদের কঙ্কাল সারতা। পেয়েছি চকচকে লাল হৃদয়ের মতো পুঁজি ভেঙে, বা না খেয়ে থেকেছি গোটা রাত গোসা করে। প্রথম চড়েছি ডজনে আছাড় খেয়ে, বসিয়েছি হৃদয়ের টুকরো ফুটবল। কখনো কোনো চিন্ময়ী চঞ্চলা চেপে বসেছে, পিছে মুচকি হেসেছে। মুখ না দেখা গল্প করেছে কত, আর ভর না পাওয়া ভরসার হাতের ছাপ বসে গেছে পিঠে। সেই সব সাইকেলে আমি কতজনকে বাপ দাদা আশিক থেকে শক্তিমান হতে দেখলাম নিচু সিটে মা বউ ঝি ফুল ফলওয়ালিদের গুড়া খুমাজা হাসি। সোনারঙা পথে ওরা চলে গেলেন হাওয়ার পায়ে ভর করে। একবার খাকি জামার রতন মণ্ডলের পিছনে বসেছিলাম। মা বলতেন মাথার ঘাম নাকি পায়ে পড়ে। সেদিন পর্যন্ত চোখে দেখিনি, বিশ্বাসও করিনি। সকলকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার, আমি সৃজিতা, বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। সভায় উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে আমি আমার দুটি স্বরচিত কবিতা পাঠ করতে চলেছি। প্রথম কবিতা মহাশূন্য। কোনোদিন যদি ছায়াপথ ধরে হেঁটে চলে যেতে পারি, ফিরে এসে আমি তোমায় সেদিন গল্প শোনাবো তারি। হয়তো তুমি জানো না সে পথে রয়েছে অজস্র আলোকবৃত্ত, আর কিভাবে অপার শূন্যতা বেয়ে নেমে আসে একাকিত্ব। অদৃশ্যের শাসন সেখানে অলিক বেত্রাঘাতে, তারারা নীরবে ছুটেই চলেছে যে যার কক্ষপথে। ছুটতে ছুটতে অনেক তারাই ছুটেছে অকস্মাৎ, তারার জন্য কেউ কোথাও করে না অশ্রুপাত। ওদের জন্ম, ওদের মৃত্যু, ওদের জীবনযুদ্ধ মহাশূন্যের কোনো তল্লাটে থাকে না লিপিবদ্ধ। জন্ম মৃত্যু সমান সেখানে যাপনের উচ্ছ্বাসে, সকলের শুধু দিন কাটে গাণিতিক অভ্যাসে। ছায়াপথ শুধু বিছানো যা কিছু জ্যামিতি ত্রিকোণমিতি, শূন্য থেকেই শুরু হয় ওরা, শূন্যেই টানে ইতি। আমার দ্বিতীয় কবিতা জন্মান্তর।
সময়ের কোল ঘেঁষে একের পর এক জন্ম চলে যেতে চায় ধীর পায়ে। অজানা প্রেম কথা তবু শিলালিপি হয়ে রয়ে যায় পাথরের গায়ে। গভীর রাতে তারাগুলি নিভে এলে পাখিদের ঘুম যখন ভেঙে আসে, অলিক স্বপ্নেরা হাওয়ায় মিশে যেন ভোরের কুয়াশায় ভাসে। গত জন্মের কথা তুমিও তো গেছো ভুলে, আমিও রাখিনি মনে, তবু আজও কত স্মৃতি যেন ফুল হয়ে ফুটে ওঠে পলাশের বনে। আমরা এখনো আছি পুরনো বটের মতন, ঝুড়ি বেয়ে মাটি ছুঁতে চাই, ফেলে আসা সময়কে ফেরাতে গিয়ে অবচেতনে দুহাত বাড়াই। বয়ে যাওয়া নদী আর থেমে থাকা সমভূমি আজীবন থাকে পাশাপাশি, ভাঙন আর অযাচিত বন্যায় হয় না কো ভালোবাসাবাসী। ইতিহাস সাক্ষী মিলনের পাশাপাশি মিশে থাকে ধ্বংসের ভয়। আমরাও কখনো মরি, কখনো বা বেঁচে উঠি গল্পের শেষ অধ্যায়ে। নমস্কার। নমস্কার, আমি মৌপিয়া মুখার্জি। আমি প্রেসিডেন্সি বাংলা বিভাগের 2018-21 ছাত্রী ছিলাম। আমি সভায় উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং একই সঙ্গে যারা বসে আছেন তাদের সামনে আমার কবিতা পাঠ করছি। এতে যথেষ্ট ধৃষ্টতার সঙ্গে আমাকে পাঠ শুরু করতে হচ্ছে। আমার প্রথম কবিতা আত্মস্থ। তোমার কি দোষ? না হয় খানিক সহজ ছিল, হতেই পারে, এমন তো হয়। ভুল ত্রুটি সব ওদের বেশি, তোমায় কেন অন্য পথে আসতে বলে? আর কি কোনো পথ ছিল না? অভদ্রতা ইচ্ছে করেই দাঁড়িয়ে থাকে গলির মোড়ে, আটকে দেবে এতই সোজা? আসুক দেখি কেমন করে আসতে পারে। তোমার কোনো ভুল ছিল না, মানতে পারো। ওদের সবার উচিত ছিল তোমায় ডেকে বুঝিয়ে বলা, না হয় তুমি চিনতে না পথ, চিনিয়ে দিল। একটু যদি শুনতে দিত ফেরার পথে বৃষ্টি আসার আগাম কিছু সতর্কতা, ভিজতে না আর। আমি যদি জানতে পেতাম সেদিন কি আর এমন হতো। জ্বর এলো তাই নিঝুম রাতে, খোঁজ নিল কেউ? যে যার মতন ছিটকে গেছে পারদ মাপে। পুড়ছে তোমার কপাল জুড়ে আমার দুহাত অন্ধ স্নেহে। তোমার কোনো ভুল ছিল না, তোমার কোনো ভুল থাকে না আমার কাছে। দ্বিতীয় কবিতা বিশাল বিভুই। এভাবেও শীতকাল আসে যায় জানতে, তুমিও তো সেভাবেই চলে গেছো একদিন, যেখানে ছাতিম গাছ আর ঠিক দিন পায় আমাদের মেঠো জল বয়ে যায় রাস্তায়। হিসেব মেলে তুমি পাশ ফিরে তাকালে ভয় হয়, এই বুঝে হয়ে যাও গ্রহণের যাত্রী। তোমার ভেবেছি কাল কোজাগর রাত্রি। অতএব তোমাকেও হতে হলো বনসাই, সেই থেকে ডাকছি। শেষ রাতে ধুম জ্বর, ভাটিয়াল রাংতা, প্রতিবার ভুল হয় দুই ঘর নামতা। কতবার বলতাম ফিরে চলো একবার, সেই যদি ফিরলে চোখে আর জ্বলবে। এখন জলস্তর ভরে যায় অল্পে, তোমাদের ঘুম হোক আমাদের গল্পে। প্রথম কবিতা। এইসব তুমুল বিচ্ছেদের রাতে মৌনতার ভাষা ওড়ায়। ঘুমিয়ে ঘুমিয়ে দেখি মরার শব্দের খোলস ঘরময় দালানময়। সেই সব শব্দ যারা কালই এক্সপায়ার করে গেছে, তাদের জন্য 5 সেকেন্ডের একটা ছোট্ট নীরবতা। শব্দ যা দিয়ে আমাদের অন্তত 1,000 আরব্য রজনী কথা হতে পারত, অন্তত হওয়া উচিত ছিল, কিন্তু হলো না। এখন মৌনতার ভাষা ওড়ায়
আর ঘুমিয়ে ঘুমিয়ে দেখি পোকাগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে, পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে শব্দকে, বোধকে, আমাকে, তোমাকে। আমার দ্বিতীয় কবিতা। এমন কোনো বিকেল নেই যে বিকেলে তোমাকে মনে পড়ে না, অথচ তুমি উদার দেবদারু গাছের ছায়ার আড়ালে চলে গেছো। সেখান থেকে তোমায় দেখা যায় না, গলা যা শোনা যায় সেও মনে হয় তোমার নয়। অনেক দিন রাত পেরিয়ে একদিন হয়তো তুমি ভেসে উঠবে কোনো পূর্ণিমার রাতে, নিভে যাবে বিজলি বাতি, আবছায় দেবদারু গাছের হাওয়ায় পৃথিবী আর পৃথিবীর চাঁদ লিখে চলবে ভবিষ্যতের গল্প, কিংবা তোমার আমার জন্য একটা অধ্যায়। এসব হবে তখন যখন তুমি দেবদারু গাছের ছাড় আড়াল থেকে বেরিয়ে আসবে, যখন পৃথিবীর চাঁদ আর পৃথিবী ভবিষ্যতের গল্প লিখবে, কিংবা এর কোনোটাই হবে না। নমস্কার। নমস্কার। বৃষ্টি নামলো আবার, ঘন মেঘ বিশ্রাম নিচ্ছে আকাশের এক কোণে। তুমি তখন ক্লাসে ছুটি গল্পের প্রাককথন ব্যাখ্যা করছো। ফোনটা হঠাৎ বেজে উঠল। তোমার মা সংজ্ঞাহীন বহু দূরের হসপিটালে ভর্তি। ফটিকের হৃদয়ে তার মা সযত্নে মমতার পরশ বুলিয়ে দিল। বাইরে তখন বৃষ্টি পড়ছে। শ্রান্ত মনে ক্লান্ত দেহে ফিরে এলে। সেদিনও পেলে না ছুটি। মার মৃত্যুর কিছুদিন পরে বেকার সমস্যা নিয়ে লেকচার দিচ্ছিলে ক্লাসে। ওদের যে কি মনে হলো, লাল বলে দাগিয়ে দিল তোমাকে। তুমি স্নিগ্ধ হেসে উত্তর দিলে তুমি সবুজও নও। ওদের মুখে কালো মেঘ জমল দীর্ঘক্ষণ। বৃষ্টি নামলো আবার। দিনটা 5ই সেপ্টেম্বর। গলির মোড়ে দাঙ্গা বেঁধেছে। সবুজ ঘাসের ওপর রক্তের গালিচা বিছানো। ভিড়ের মধ্যে অর্ধমৃত এক শিশু কবির ভাষায় চিৎকার করতে ইচ্ছে হলো, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। সেই মুহূর্তে অসহায়ত্ব তোমার কণ্ঠ রোধ করলো। ব্যর্থ যন্ত্রণায় ফেরার পথ ধরলে, কিন্তু ফেরা হলো না। শিশুটিকে পাঁজা কোলা করে ভিড় ঠেলে এগিয়ে আসছে ওকে। অভিমন্যু, তোমার প্রাক্তন ছাত্র। তোমার ব্যর্থতার দীর্ঘশ্বাস আশার মায়া কাননে পরিণত হলো। প্রতিনিয়ত কত অভিমন্যুকে চক্রব্যূহ ভেদ করা শিক্ষা দাও, তার সঙ্গে চক্রব্যূহ ভাঙারও। বৃষ্টি নামলো আবার। দাঙ্গাকারীর দল ছত্রভঙ্গ হয়ে গেল। বৃষ্টিতে ভিজলে কেবল তুমি একা। নমস্কার। এরপরে আমরা দ্বিতীয় পর্বে যাব, কিন্তু তার আগে আমি খুব আনন্দের সঙ্গে বলছি যে আমাদের সভাপতি সুশেন্দ্র মুখোপাধ্যায়, তাকে আমি কিছু কথা বলতে বলবো। আর তার আগে গর্ব করে সবাইকে যে কথাটা বলি সেটা হচ্ছে, সুশীলবাবু আমার বাবার সহপাঠী ছিলেন MA পড়ার সময় বাংলা বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেই সব স্মৃতিচারণা অনেক রয়েছে। আমার বাবা এই কলেজেই বাংলা বিভাগে পড়াতে, যশোধারা আমার বাবার ছাত্রী ছিল। তো সুশেন্দ্র মুখোপাধ্যায়কে আমি কিছু কথা বলবো। আজকে আমার পুরোনো জায়গায় ফিরে আসছে। কিছু থাকে, তাহলে হচ্ছে এই এলাকা প্রেসিডেন্সি কলেজ, কফি হাউস, ইউনিভার্সিটি, যৌবন এখানে কেটেছে। যৌবন তো ছিল, পকেটে পয়সা ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ নেই। বাংলা পড়ি, ভবিষ্যতে কোন উজ্জ্বলতা দেখা যাচ্ছে না। আর প্রেমিকা নেই, কেউ পছন্দ করছে না। এমন একটা শুকনো যৌবন, এমন একটা মর্মান্তিক যৌবন, পকেটে পয়সা না থাকাটা খুব পীড়া দিত। আর যেটা হতো, এই পুরোনো বইয়ের দোকানে ঘুরে ঘুরিয়ে বই পড়ার নেশা,
কিন্তু বই কিনবো কি করে, পয়সা তো নেই। তখন ওই রাশিয়ান এডিশন কিছু কম দামে পাওয়া যেত, সেই সব বই কিনতাম। আর পুরোনো বই খুঁজে 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 বের করে পড়তাম। সে বইগুলো চুরি হয়ে যেত, থাকতো না, কিন্তু আমাদের যেটা ছিল না থাকার মধ্যে অনেক ছিল, থাকার মধ্যে একটা ছিল সেটা স্বপ্ন, আশা। এবং এই স্বপ্ন দেখার একটা ভয়ঙ্কর মজা আছে। এই স্বপ্নটাই আমাদের বাঁচিয়ে রাখত। মনে মনে অনেক কিছু কল্পনা করে নিতাম, আবু হোসেনের মতো। আমরা সবাই আবু হোসেনে ছিলাম। আর এই কফি হাউস আমাদের চিরকালীন বৈঠকখানা। এই কফি হাউসে বন্ধু বান্ধব সবাই আমরা একত্রিত হতাম। এবং আপনারা হয়তো একটু অবাক হবেন, আমরা সবাই গল্প কবিতা লিখি তখন, কিন্তু তার আলোচ্য বিষয় সাহিত্য ছিল না। কখনো খেলাধুলো, ক্রিকেট, কখনো কোনো সিনেমার নায়িকা বা হিন্দি সিনেমা। কমল কুমার মজুমদার তো বড় সাহিত্যিক, তিনি গান গাইছেন দিল মেরা হো গায়া সুকু সুকু। এইরকমই ছিলাম আমরা সবাই। মানে একদিকে আনন্দ স্ফূর্তি, কেউ কেউ মদ্যপান করতেন, হাল্লা হয়ে পড়তেন। শক্তি চট্টোপাধ্যায়ের কথা সবাই জানে, যেমন কবি হিসাবে বিখ্যাত সেরকম মাতা হিসেবেও বিখ্যাত। আর এই এখনকার শক্তি শুনি, এখন তারা তো প্রায় আইকন হয়ে গেছে, তখন তা ছিলেন না। তখন শক্তি কবিতা লিখছে, কফি হাউসে বসে পড়ছে, আমরা শুনছি উত্তেজিত, পাশাপাশি মারছি, কিন্তু হাতি গন্ডার মারার মতো স্বপ্ন বুকের মধ্যে আছে। এই যে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতাম আমরা, এই বেড়ানোর মধ্যেও একটা অবজারভেশন ছিল, মানুষকে দেখা, নিজেদের দেখা, এবং নিজেদের ভেতরে একটা মন্থন। এই মন্থন দণ্ডটি কিন্তু যন্ত্রণার, দুঃখের, হতাশার, ব্যর্থতার। আমরা বুঝতে পারতাম এদের ক্যারিয়ার বলে কিছু নেই। কবি হিসেবে কেউ বিখ্যাত হবেন কিনা, গদ্যকার হিসেবে কেউ বিখ্যাত হবেন কিনা, সেটা অনেক দূরের ব্যাপার। আমাদের লেখা কে পড়ে? কাজে আমাদের স্বপ্ন নিয়ে বেঁচে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা জানতাম যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। শরীর টিউশনি করতে হয়, মাস্টারি করতাম, শক্তি প্রায় কিছুই করতো না। এরকম আরো অনেকে ছিলেন আমরা যা লেখালেখি করতাম। কিন্তু এই সমাজ থেকে ঘুরে ঘুরে আমরা যে স্বপ্ন দেখতাম, এইখানে একটা বীজতলা তৈরি হচ্ছিল একটু একটু করে। মনে আছে একবার আমরা জামশেদপুরে এক সাহিত্য সম্মেলনে গিয়েছিলাম। আমাদের তরুণ কবি সাহিত্যিকদের কোনো নাম হয়নি তখন, তাদের নিয়ে যাওয়া হয়েছিল। তাতে অ্যালেন গিসবার্গ গিয়েছিলাম, মনে আছে আমাদের সঙ্গে, তখন খুব আলাপ। সেখানে বলা হলো যে সুভাষ মুখোপাধ্যায় গিয়েছেন আমাদের সঙ্গে, একমাত্র বিখ্যাত লোক, আর কারো নাম কেউ জানে না। তো সেখানে একজন প্রকাশ্যে বললেই ফেললেন যে আপনাদের এসছি খুব ভালো, আমরা আদর যত্ন করছি আপনাদের, ঠিক আছে, কিন্তু আপনাদের নাম আমরা জানি না, আপনারা কি লেখেন নাকি তাই আমরা খবর পড়িনি, একমাত্র সুভাষ মুখোপাধ্যায় ছাড়া। খুব অপমানিত বোধ হয়েছিল তখন, কিন্তু ব্যাপারটা তো সত্যি, ইচ্ছে তো নয়। এইরকম করে নানা রকম অপমান ডাকছিল, কপালে উঠেছে। তখন
যখন একটু একটু করে লেখা বেরোয় হা করে বসে থাকি, কেউ কেউ পড়েছে, কেউ পড়লেও বলছে না, বললেও ভালো বলছে না। এই এক অসম্ভব যন্ত্রণা, অসম্ভব ব্যর্থতার জ্বালা। এইসব নিয়ে আমাদের যৌবন কেটেছে। প্রায় সব বাঙালি ছেলেরই যৌবন এভাবে কাটে, আমাদের একার নয়। অনেকে টিউশনি করে সংসার চালায়, বেঁচে থাকার জন্য অনেক কিছু করে, আমাদেরও করতে হয়েছে। এমন কিছু একটা সাংঘাতিক রোমান্টিক গল্প তো নয় এটা। আমারই একটা বাঙালি ছেলে যেরকম জীবন কাটাতো সেভাবেই আমরা কাটিয়েছি। কিন্তু ওই যে লড়াই, সেটাতে কেমন ছিল সেটা বলি। লড়াইটার বাইরে এটা তো ছিলই, রোজি রোজগারের লড়াই, প্রতিষ্ঠিত হওয়ার লড়াই, আর ভিতরে ছিল নিজের সামনে নিজের লড়াই। এই লড়াইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কুরুক্ষেত্র। নিজেকে দাঁড় করিয়ে রাখা, কঠিন রাখা, শক্ত রাখা, দৃঢ় রাখা, এবং এই বিশাল সমুদ্র আমাদের সামনে পার হতে হবে। এই যে আমরা জানতাম। যাই হোক, লড়াই এখনো জারি আছে। এই বয়সে এসেও বলতে পারি যে এখনো জীবনের অনেক প্রতিকূলতার সঙ্গে আমাকে লড়াই করতে হয়। বাইরের প্রতিকূলতা ততটা নেই, ভেতরের প্রতিকূলতা আছে। অনেক প্রশ্ন সামনে ফড়া তুলে দাঁড়ায়, এখন অনেক রিটল, অনেক ধাঁধা, তার সমাধান হয় না। কিন্তু তাই নিয়ে বেঁচে থাকা। কিন্তু আশ্চর্যের বিষয় যে ওই রকম যন্ত্রণার ভিতর দিয়ে, লড়াইয়ের ভিতর দিয়ে না গেলে জীবনকে উপভোগ করা যায় না। আরামে জীবন কাটালে, ব্যর্থতাহীন জীবন কাটালে, লাঞ্ছনা অপমানহীন জীবন কাটালে সে একরকম, কিন্তু তাতে জীবনের স্বাদ পাওয়া যায় না। জীবনের স্বাদ ওই উত্থান পতনের ভেতরে আছে। পতন অভ্যুদয় বন্ধুর মন্থা। যাই হোক, এসব কথা বলা মানে আজকে এসে আমার আত্মজীবনী আপনাদের শোনানোর ব্যাপার নয়। যেটা বলি যে লেখালেখি যখন করতে শুরু করেছি, এখনো যারা লিখছে, এই কবিরা যারা বাডিং পোয়েটস, আজকে যারা একটু করতে লিখতে শুরু করেছে, ভবিষ্যতে বড় কবি হবেন হয়তো। একটা কথা বলি যে আমাদের এই জীবন যা আমাদের চারদিকে পরিব্যাপ্ত হয়ে আছে, এর মধ্যে অনেক রহস্য। এর পরতে পরতে কত সৌন্দর্য এবং কত সৌন্দর্যহীনতা, কত রহস্য, কত অসমাধিত প্রশ্ন বেড়ে গেছে। এগুলোর সঙ্গে আমাদের বেঁচে থাকতে হয়। অনেক প্রশ্নের জবাব পাওয়া যায়, অনেক প্রশ্নের জবাব পাওয়া যায় না। এইসব মনে পড়ল এই প্রেসিডেন্সি কলেজে এসে। এই প্রেসিডেন্সি কলেজের আশেপাশেই তো আমাদের ঘোরাফেরা ছিল। আর ওই আমরা দেখতাম প্রেসিডেন্সিতে তখন অপর্ণা আসছে, আরো অনেক উজ্জ্বল ছাত্র প্রেসিডেন্সি আমাদের সঙ্গে বসে আড্ডা মারছে। এই প্রেসিডেন্সি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। কিন্তু আমি এখানকার ছাত্র ছিলাম না, কিন্তু এর অনেক ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় হয়েছে, আড্ডা হয়েছে। আপনাদের প্রাক্তনীদের এই অনুষ্ঠানে এসে আমি আবার এক পুরনো স্মৃতির মধ্যে ফিরে গেলাম। আর এই স্মৃতির মধ্যে যে স্মৃতির স্মরণে বেয়ে ফিরে যাওয়া, এটা আমাকে নতুন করে যেন একটা অক্সিজেন দিল, একটু বাঁচিয়ে তুললো। এই কলেজটিতে এলে এটা হয়, কোন দোকানের কচুরি ভালো, কোন দোকানের সন্দেশ ভালো, তখন মুখস্থ ছিল। আর এখানে অনেক কিছু ফেলে গেছি,
মনে হয় এখানে এলেই সেই ফিরে যাওয়া জিনিসগুলো, হারিয়ে যাওয়া জিনিসগুলো আবার ফিরে পাই, আবার করে নিতে ইচ্ছে করে। আপনারা আমাদের যৌবনকালে আপনাদের অনেক মতো জন্ম হয়নি, সৌম্য বসে আছে, আমার বন্ধুপুত্র প্রশান্ত আমার খুবই আদরের বন্ধু ছিল, আমার খুব তার সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল। তাই মনে হয় যখন আমরা এখানে বিচরণ করেছি তখন আপনাদের অনেকের জন্মই হয়নি। ভালো থাকবেন, জীবন খুব সুন্দর কাটুক আপনাদের, ভালো মন্দ মিশিয়ে এই জীবন আপনাদের কাছে সুন্দর হয়ে উঠুক, বিস্ময় হয়ে উঠুক। এই জীবন যেন আপনাদের কাছে কখনো তিক্ত বলে মনে না হয়, কখনো মনে না হয় যে কিরকম জীবন কাটালাম, এর চেয়ে না জন্মটাই তো ভালো ছিল, তা নয়। জন্ম বড় সুন্দর, জীবনও বড় সুন্দর, দুঃখেই কাটুক আর সুখেই কাটুক, জীবনের সৌন্দর্যটা উপভোগ করুন, এটুকু প্রার্থনা। নমস্কার, তাই তাকে কাতারের ডেকে নিচ্ছি সঙ্গীতা ঝা। আমি প্রথম বর্ষের ছাত্রী, ইতিহাস বিভাগে। একেবারে আমি জানতাম না এই অনুষ্ঠানে যে সুযোগ রয়েছে নতুন কবিদের কবিতা বলার, তো একেবারে বিনা প্রস্তুতিতে আমার যদি গলা কাঁপে বা হাত ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে, আপনাদের সামনে কবিতা বলাও আমার কাছে বিরাট ব্যাপার। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা মার্জনা করবেন। চোখ বন্ধ করে পড়ো। কবিতার নাম চোরাস্রোত। দিনান্তের আলো এইমাত্র সরে গেল আমার জানালা থেকে। তাকিয়ে আছি, নিকষ অন্ধকারের ক্ষুধা নেমে আসবে কখন, আর রাস্তার হলুদ আলো বাধা দেবে তার সাজানো পরিকল্পনায়। আত্মবিস্মৃত কয়েকটি মানুষ হেঁটে যাবে এই রাস্তা ধরে একটু পরে, যেমন করে রোজ যায় প্রতিদিন। তারা জানে না তাদের গন্তব্য কোথায়, জীবনের কাছ থেকে ঠিক কি চেয়েছিল তারা, কতটা পেয়েছে, কতটা পায়নি, পেয়েও হারিয়েছে কতটা, দেনা পাওনার তালিকা কতটা দীর্ঘ হলো, আর অজুহাতে ভুলে যেতে হলো কত কিছু। কত অভিমান অভিযোগ পড়ে আছে বাক্সবন্দী হয়ে, ব্যস্ততার চোরাস্রোতে ধুলোর প্রলেপ পড়ে। মানুষ এগোয়, হাঁটে, সামনে এগিয়ে যায় রোজ, তবু অতীত মুছে যায় কি? ভালো আছি, ভালো থাকি, এই ভেবে কত ভালোবাসা ভালো থাকাকে আমিও ফেলে এসেছি পেছনে। সব কি ভুলেছি? এই রাতের অন্ধকার যেন হঠাৎ মনে করিয়ে দেয় সব, কোথা থেকে কোন আর্তনাদ এসে ধাক্কা দেয় প্রাণে। এ জীবন তো অন্যরকম হওয়ার কথা ছিল। নিকষ কালো বিভীষিকার মধ্যে কেবল চেনা শিউলি ফুলের গন্ধ হাতড়ে বেড়াই আমি। কি চেয়েছিলাম, কি পেয়েছিলাম, আর পেয়েও হারিয়েছিলাম কতটা, সবটা মনে পড়ে যায়, স্পষ্ট দেখতে পাই চোখের সামনে। তারপর হঠাৎ ব্যস্ততা খুঁজি, হন্যে হয়ে খুঁজি অজুহাত, ভুলে যায় যেটুকু ভুলে থাকাই উচিত। রাস্তার ওই মানুষগুলোর সাথে আমিও পা মেলাই, ভেবে দেখার চেষ্টা করি তাদের ইতিহাস। ধ্বংসপ্রাপ্ত প্রাচীন সভ্যতার মতো কি জানি এই মানুষগুলো নিজেদের বিলুপ্ত রাজধানীর কথা আজও মনে পড়ে কিনা। আরেকটি কবিতা আমার মনে আছে, আমার বাড়ি মালদাতে। মালদার মিউনিসিপ্যালিটির পাশে একটা বিশাল বড় বট গাছ ছিল। সেই বট গাছটার তলে আমি আমার বন্ধুরা স্কুল জীবনে অনেক আড্ডা দিয়েছি। সেই বট গাছটাকে বাজার বসানোর জন্য কেটে ফেলা হয় একবার। সেই সময় ক্লাস 9-এ পড়া আমি খুব রাগ করে এই কবিতাটা লিখেছিলাম। আমি নিতান্ত শহরে, টেনে ঘুম দিই দুপুরে, কাজের চিন্তা একটুও নেই আমার। সকালে অফিসে যাই, 2 কাপ চা খাই, বাড়ি ফিরে এক ঘুমে রাত করি কাবার। আমার দিব্যি চলছিল, হঠাৎ কি জানি কি হলো, অফিস খানি হয়ে গেল যে বন্ধ। হাতে কিছু নেই টাকা, পকেট যে পুরো ফাঁকা, দিব্যি টের পাচ্ছি আকালের গন্ধ। বেরোলাম কাজ খুঁজতে, সময় লাগলো বুঝতে, প্রমোটারি অফিসে এমন পেলাম কাজ। ভগবান এত নির্দয়, কি জানি যে কেন হয়।
শেষে কিনা বনে কাটতে হবে গাছ। কি আর করি ভাইরে, হাতে কোনো কাজ নাই রে, যেটুকু পেলাম সন্তুষ্ট হয়ে তাতে। চললাম শেষে বনে, কেউ যেন না শোনে, তাও যদি একটু নুন পড়ে এসে ভাতে। কুড়ুল হাতে তুলে ভালো জামাটা খুলে এদিক ওদিক গাছ খুঁজতে থাকি, হয়ে যায় শেষে ক্লান্ত, খিদে পেয়ে যায় আলতো, কোথায় বসে রাখি না ভাবতে বাকি। খুঁজলাম একটু ছায়া, গাছেরও হলো মায়া, হাওয়াও দিতে শুরু করে মৃদু মন্দ। গাছের তলায় বসে ঘুম দিই আমি বসে, হঠাৎ কিসে কেটে যায় যেন ছন্দ। গাছটা হঠাৎ দোলে পড়ে এসে আমার কোলে, সুন্দর বেশ পাকা দেখে এক ফল, হাসলাম নিজের মনে, একা গাছটির কোণে, অবশেষে খেয়ে শরীরে এলো বল। দেখলাম গাছটির দিকে অনেক কিছু শিখে, মনে হলো বেশ ভালো এই গাছটা। আগের কথা ভুলে মুখোশ দিয়ে আমি খুলে জোরসে কষে তলায় গিয়ে খা। চোখের সামনে চকিতে গাছ পড়ে যায় মাটিতে, বিশ্বজয়ের হাসি আনিছে মুখে। তাকিয়ে দেখি না আর, সে ডাকে বারবার, হয়তো জল চিকচিক করে গাছটির চোখে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। আমরা দ্বিতীয় পর্বে যাওয়ার আগে সুভদ্রা আমাকে একটা অনুরোধ করলেন যে মুখে কবিতা বলতে দেওয়া হোক, আর মুখে একটা কবিতা পড়তে হবে। কবিতা সবাই ছুটে এসেছেন, কবিতা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের জন্য। এখানে যে সমস্ত প্রতিষ্ঠিত কবিরা উপস্থিত হয়েছেন বাংলা ভাষায়, তাদের কবিতা আমি এই জীবনে বহুবার শুনেছি, তাদের কাছেও একবার ক্ষমা চেয়ে নিলাম। যশোধরা রয়েছে, বিনতা রয়েছে, মন্দার রয়েছে, দেবাঞ্জন রয়েছে, সুব্রত, সোমেশপালকে দেখতে পাচ্ছি। সোমেশপাল আমার দীর্ঘদিন আমার সহকর্মী সিটি কলেজ। মৃদুল রয়েছে, তাছাড়াও আরো অনেকে, মন্দারকে দেখতে পাচ্ছি, অরুণাকে দেখতে, মোস্তাক কবিতা পড়বেন, মোস্তাক আছেন, আরো অনেকে আছেন তরুণ কবিরা যারা এসেছেন। সন্দীপনকে দেখছিলাম, তারা কবিতা পড়বেন ভেতরে, তারা তাদের কবিতা শুনতে আমার ঠিক আছে, যেরকম একদম নবীন কবিদের কবিতা শুনে ভেতরটা বেশ টকবক করে উঠছে। এই জন্য নতুন কবিদের কবিতা শোনার সবসময় যেখানে আমি সুযোগ পাই শোনার চেষ্টা করি, নিজের উপকার হয়। নবীনদের কবিতা, তরুণদের কবিতা যদি শোনা যায়, আমি এরকমও হয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা বাংলা একাডেমিতে আমার কবিতা পড়ানি, কিন্তু আমি তরুণদের কবিতা শুনেছি। আমার একটা প্রেসিডেন্সি অভিজ্ঞতা আছে, সেটা বলি। সেটা হচ্ছে আমি প্রেসিডেন্সি কলেজটা একবার দেখতে এসেছিলাম। কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে, সেটা আমার কৃষ্ণনগরের বন্ধুরা জানেন, ট্রেন ধরে কৃষ্ণনগর লোকালে উঠে শিয়ালদাতে নেমে টিকিট দেখাতে পারিনি বলে চেকারের ভৎসনায় শেষ পর্যন্ত আমি বলি যে আমি প্রেসিডেন্সি কলেজে যাবো, ছেড়ে দেয়। তারপরে আমি প্রেসিডেন্সি কলেজে আসিনি ঠিক গেটটার সামনে দাঁড়িয়ে প্রণাম করে আমি ফিরে গেছি। এই হলো আমার প্রথম প্রেসিডেন্সি দর্শন। আমার মনে হয় এটা আজকে করলেও খুব ভালো হতো। এই মাটিকে আমি প্রণাম করি এই জন্য, এই মাটি আমাদের কি দিয়েছে ভাবলে কোনো একটা কলেজ, ইউনিভার্সিটি কথা বলছি, কিছু মনে করবো না যারা ইউনিভার্সিটি আছে, মোস্তাক অবশ্য হাসছে, ওইখানে পড়ায়। তো প্রেসিডেন্সি কলেজ আমার কাছে এমন একটা, আমি জীবনে কোনোদিন পড়ার সুযোগ পাইনি, সেই যোগ্যতা আমার ছিল না। আমি গ্রামের ছেলে, মফস্বলে পড়াশোনা করেছি। তো সেখানে এই কলেজ কি দিয়েছে তার ইতিহাস যখন পড়ি, বারবার পড়ি, এর ইতিহাস তো আসলে বাঙালির মন ও মননের ইতিহাস, শিহরণ। আর
যখনই কোনো জায়গায় দেখা হয় কারোর সঙ্গে এবং সে যখন বলে আমি প্রেসিডেন্সির ছাত্র ছিলাম, আমি একেবারে গুটিয়ে যাই। আমার প্রথম মনে হয় যে বাবা একেও আমার প্রণাম করতে হবে, কারণ এই গেটটা থেকে এর মধ্যে কোনো কোনো ইন্টেন্ডেড কোনো রকম অস্থিরতা, যেরকম গেটটাকে প্রণাম করেছিলাম সেরকম ভাবে গেটটা প্রণাম করি। আজকে শীর্ষেন্দুদা এত অসামান্য বললেন, শীর্ষেন্দুদাকে আমার প্রণাম। বাংলা ভাষা শুধু নয়, ভারতীয় সাহিত্যে তিনি এখন জাদুকর, এবং শুধু ভারতীয় সাহিত্য নয়, আমি বলবো বিশ্ব উপন্যাসে তিনি একজন প্রধান। আমি তার লেখা স্কুল থেকে পড়ছি, তার লেখা ঘুম পোকা করে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত নকশার নেতা বিপ্লব, এটা শীর্ষেন্দুদার যতবারই বলি শীর্ষেন্দুদার কষ্ট পান। ৭৫ বার ঘুম পোকা করে কৃষ্ণনগরের রেল স্টেশনে বলা দিচ্ছে। এখনো ভাবলাম আমার লাগতো, আমি সেই খুব ছোট, আমি তাকে দেখতে গেছিলাম প্রায় কল্পনা করে। তো এটা এটা বহুদিন আগে শীর্ষেন্দুদাকে বলেছি, শীর্ষেন্দুদার মনে আছে বলতে খারাপ লাগে, এরকম পরিণতি একটা লেখা, কিন্তু এরকম তো হয় ইতিহাসে, এরকম অনেক রকম ব্যাপার আছে। ওর মৃত্যুর সময় ওর কাছে কোন পোকা পাওয়া হয়েছে। অভিরূপ বসে আছেন, তার আগে অবশ্যই আমি বিভাসবাবুর কথা বলবো। বিভাস চৌধুরী তার সৌম্য আমাকে ওর কথা অনেকবার বলেছেন। অভিরূপ সম্পর্কে আমি একটা কথা বলি, এই যে অভিরূপ সম্পর্কে বলছি মানে প্রেসিডেন্সি সম্পর্কে বলছি। অভিরূপ সম্পর্কে আমি একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে শুনলাম অভিরূপ আমেরিকাতে বসে বসে একটা মর্গে মৃতদেহের নাম লিখে একটা খাতায় আর পিএইচডি করে। এটা তখনকার আমেরিকা, যখন অভিরূপ গিয়েছিলেন পিএইচডি করতে। তো সুতরাং আমি ওকে চোখে দেখার আগে এই গল্পটা শুনেছিলাম, চোখে যখন দেখলাম এত বিনীত, এত নম্র, এত গুণী মানুষ, এত স্থির দেখে মনেই হয় না। সৌম্য সম্পর্কে একটা কথা বলি, সৌম্যর সঙ্গে আমার মোটেও আহামরি কিছু বন্ধুত্ব কোনোদিনই হয়নি, কিন্তু কি আশ্চর্য বন্ধুত্বটা হলো আমেরিকায়। ও আগে আমার সিটি কলেজে এসছে, দু একবার কথা হয়েছে, কৃষ্ণনগর কথাটা হয়ে যায়, এত ব্রাইট ছেলে, দুর্দান্ত ব্যাপার, এইরকম ব্যাপার ছিল। কিন্তু প্রেসিডেন্সির ভেতরে তো একটা প্রেসিডেন্সি আছে, সেটা আমেরিকাতে গিয়ে আমি সৌম্যর মধ্যে খুঁজে পেলাম। আর সে আছে কি সুন্দরভাবে আপনাদের সামনে, একেবারে মনে হচ্ছে এই এখনই এখান থেকে উঠে এলো। কিন্তু মাত্র কয়েকদিন আগে একেবারে আমেরিকার শেষ প্রান্ত সিয়াটল থেকে লস অ্যাঞ্জেলেস, সেখান থেকে নিউ ইয়র্ক, সেখান থেকে আবুধাবি, সেখান থেকে দিল্লি, কলকাতা, এইসব করে এখন শান্ত হয়ে শীর্ষেন্দুদার পাশে বসে আছে। আর ওইখানে চুপচুপ করে হাসছেন যিনি ভাইস চ্যান্সেলর, যাকে আপনারা টিভিতে দেখেন সেফোলজিস্ট হিসেবে, আমার বহুদিনের বন্ধু এবং ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং এখন ভাইস চ্যান্সেলরদের ঠিক করেন। প্রেসিডেন্সি বুঝুন, তারপরে যে যশোদারা বসে রয়েছে, এরা সব বসে আছে, সব নক্ষত্র। আর আজকে যেসব তরুণ ছেলেমেয়েরা কবিতা বললো, তারাও আমাদের নবীন নক্ষত্র। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এত ভালো লাগছে, আমি বেরোনোর সময় গেটের কাছে দাঁড়িয়ে আর একবার প্রণাম করে বাড়ছি। নমস্কার, ধন্যবাদ। এরা সকলে আমার কবিতা শুনেছে এবং যথেষ্ট পরিমাণে তারা বিরক্ত হয়েছে। আবার নতুন করে আপনাদেরকে আবার কবিতা শোনাবো। আর এখানে যে নবীন দু একজন বসে আছেন, দীপশিখর এরাও আমার কবিতা। মৃদুল এত 40 বছর ধরে কবিতা শুনছে। এটা
ডাইসনকে আজীবন সাহিত্য কৃতির জন্য পুরস্কার দিতে অক্সফোর্ডে আমি আর সুবোধা গিয়েছিলাম। তো সেখানে পুরস্কার দেওয়ার পরে আমরা ব্রিক লেনে যাই। ব্রিক লেন হচ্ছে ইংল্যান্ডের এমন একটা অঞ্চল যেখানে প্রায় সবাই বাঙালি, শুধু বাঙালি না, তারা সিলেটি। এবারে সেখানে সুভদ্রা যাবেন বলে একটা বিশাল ভিড় হয়েছে, প্রায় 100 লোক চলে এসছে, এবং তাদের মধ্যে 2-3 জন মহিলার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল কে সুভদ্রার শাড়ি কবিতাটা পড়বে। মানে এটাকে কোথায় যেতে পারে জনপ্রিয়তার দৌড় সেটা বোঝা যায়। বইমেলায় আমার যে বইটা বেরোচ্ছে কবিতা থেকে, সেই বইটার নাম হচ্ছে বেলুর থেকে বাসনা। তার প্রথম কবিতাটা হচ্ছে বেলুর। এই খুব ছোট্ট কবিতা আপনাদের সঙ্গে। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি ধুতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছে। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাস, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারে না। এরপরে আমি কবিতা পড়বার জন্য ডেকে নিচ্ছি আমাদের আমন্ত্রিত কবিদের মধ্যে যারা তরুণতম। আমি শুরু করব অরুণাভ রাহা রায়কে দিয়ে। নমস্কার, আমার প্রিয় সৌম্যদাকে ধন্যবাদ। আমার কবিতার নাম এখনো বাবাকে দেখি। বাবার সাইকেলের রডে ঘুরেছি অনেক ছোটবেলায়। অরবিন্দ নগর থেকে এদিকে থানার মাঠ, সার্কাসের জোগাড় দেখেছি। দূর থেকে দেখেছি কুচিকচিক রেলগাড়ি। কখনো বর্ষাকালে কালজানির জল দেখতে গিয়ে দেখেছি বাঁধের পাশে নিউটাউন শ্মশান। এইখানে মা আছে, তাই মাঝে মাঝে আসি। বলতো বাবা, ঠিক যেভাবে আমি ছুটন্ত পদাতিক এক্সপ্রেসের দরজা দিয়ে ঝুঁকে দূরের শোভাগঞ্জ শ্মশানে এখনো বাবাকে দেখি। পরের লেখা বান্ধব। যে মনে দূরত্ব রাখি সেখানে যাব না ফিরে আর। যদি তার হাত দুটি মনে মনে জলের উপরে রাখি, তাও হবে না কল্পিত সেতু, হবে না তবুও পারাপার। এই রাত্রি কালো দিঘি জল দিয়ে ঘেরা। দূরে যাই দূরে যাই, জানি হবে না কখনো আর সেই ঘরে ফেরা।
ধন্যবাদ। প্রথম কবিতা, হয়তো একটুখানি ছিটে ফোটা, বেশি কিছু নয়, এক দুই কণা, ওগো ওগো ও সোনা, মনটা শোনা, জানি জানি জানি, ফুরিয়ে সময়, ভয়ানক ভোর, পালালো সূর্য নিয়ে কোথাকার চোর। দ্বিতীয় লেখা, দুই আর কি, তোমার ওজন করি, সে লোহার বাটখারা জলে ভেসে যায়, অতিরিক্ত হাসো নাকি, নানা নানা হাসো খুব কম, তাও পাইটের, অধিকের কথা ছিল পাল্লা চমকায়, যদি কিনা সব কিছু স্থির, কেন ঘুরি পড়ো, অথচ হরদম 12টা 1টা বাজে, সময় কেন বা কাঁপে থর থর থর, বাইরে দুপুর বেলা ঢের ঢের ঢের, অথচ সকাল বেলা বাকি, তখন তো জ্বলে ওঠে সোনালি শিবির, আমাদের মাঝে আহা আমাদের মাঝে ভেঙে যায় চীনের প্রাচীর, এ দাবি পাল্লার পর এইবার ওলনের দড়ি, সর্বনাশ ঘটে যায় পাটিগণিতের। ধন্যবাদ। যে কম বয়সী ছেলেমেয়েরা কবিতা পড়লেন, আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, সবাই ভালো থাকলো। আমি অনুরোধ করছি বিনতা রায়চৌধুরীকে কবিতা পড়বার জন্য। আমার প্রথম কবিতার নাম ডাকের সাথে। নতুন বছরের জন্য এই কবিতাটা আমি পড়ছি। বছরে বছরে বছর পুরনো হয়, পুরনো হয় না ইচ্ছা আর স্বপ্ন, শব্দের মতো সরগোল তুলে নতুন বছরে তাই শত প্রতিশ্রুতি একান্ত নিজের কাছে। বছর গড়ায় সিঁড়ি ভাঙা অঙ্কের মতো তার গায়ে জমে অক্ষমতার শ্যাওলা, চেষ্টার বাইরে হাতের বাইরে দ্রুত ছুটে যায় ক্ষণ দিন মাস। ভীত সন্তুষ্ট শপথেরা মিছিল করে চলে যায় ভাঙাচোরা পথে। তবুও কি হয় না অবিরাম বিচরণ, শ্যাওলা সরিয়ে ফোটে নাকি একটা দুটো ফুল, সব বেলা তো কাল বেলা নয়, মহাবেলা খুঁজে ফেরে নাকি মরমী হৃদয়। স্বপ্ন থেকে স্বপ্নে সরে যেতে যেতে বছর শেষে মন বলে নাকি একটুখানি রং, যা হলো না এ বছরে সামনের বছর পুষিয়ে নেব সব ডাকের সাজে। জাদুঘর, তুমি কি নিজেই জানো ঠিক কি হতে চেয়েছিলে তুমি? দিন বদলে ধারা পাতবে, চাওয়া পাওয়ার যাত্রা বদল ঘটে। ভালোবাসা দিয়ে বা না দিয়ে মানুষ যখন তার মধ্য গগন ছুঁয়ে নেয়, সে ঠিক বুঝতেই পারে না এটাই কি তার বিন্দু ছিল। আকাশে সাঁতার কাটার নেশায় যে হতে চেয়েছিল বিমান চালক, দিন পাল্টে সে হয়ে যায় আইটি কোম্পানির বড় পদাধিকারী। যে ভেবেছিল রং তুলিতে ডুবে গিয়ে একজন শিল্পী হবে সে, সিঁড়ি ভেঙে ভেঙে সে হয়ে গেল বাণিজ্য কর্তা। সাংবাদিকের কলমে শান দিয়ে রাখা সেই মেয়েটি কবে হয়ে গেছে সুখী গৃহবধূ। এই রকম কত উল্টানো তাস চিত হয়ে কাঁপিয়ে দেয় 10 দিন। তবে সেই তো আসল জাদুঘর, যে সব পাত্র থেকে মধু নিতে জানে, সকল মধু অবিরাম কারুকাজময়। হারকে জিত করে নিতে হবে, শিখতে হবে তাকে মুঠোয় ভরতে। ওষ্ঠের হাসিকে জাদুময় রঙিন করার আসল দ্বন্দ্বটি রয়েছে শুধু তোমারই হাতে। নমস্কার। একদম ছোটবেলায় যখন
একটু একটু করে কবিতা পড়তে শুরু করেছি, ছোট গল্প পড়ছি, উপন্যাস পড়তে যাবো এরকম একটা সময়ে খুব জ্যান্ত কবি সাহিত্যিক দেখবার ইচ্ছে হতো যে যারা এই সমস্ত লিখে ফেলেছেন তারা ঠিক কেমন। তো এইরকম কবি সম্মেলন বা সাহিত্য সম্মেলন হলে আমরা তাদের ছোঁয়া পাই, তাদের উষ্ণতা পাই, সেটা নিঃসন্দেহে আমাদের কাছে খুব বড় সম্পদ এবং বড় পাওয়া। ফলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সংসদকে ধন্যবাদ জানাতেই হয় প্রেসিডেন্সিতে এরকম একটা আয়োজন করবার জন্য, এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের সেই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আমার ভীষণ ভালো লাগছে যে আমার বিভাগের অনেক ছাত্রছাত্রী এই সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করতে পেরেছে। আগামীতে আরো যদি এরকম সাহিত্য সম্মেলন হয়, কবি সম্মেলন হয়, নিশ্চয় বাংলা বিভাগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আরো অনেক ছাত্রছাত্রী এটার সাথে সংযুক্ত হবে। এখন পরীক্ষার মরশুম বলে আমরা ওদেরকে একটু কম পেয়েছি। এখন পরীক্ষা চলছে, কারো কারো পরীক্ষা সবে সম্পূর্ণ হয়েছে, এরকম একটা পরিস্থিতি চলছে বিশ্ববিদ্যালয়ে। তো যাই হোক, কথা বলতে শুরু করলে অনেক কথা বলতে ইচ্ছে করবে। এই প্রেসিডেন্সি নিয়ে আমাদের অনেক কথা জমছে। কলেজের পরে আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে এবং বিশ্ববিদ্যালয় হওয়ার পরে কিছুটা তো সময় দিতে হবে। ফলে আমরা যে কথাগুলো বলছি সেগুলো তো কলেজের ইতিহাসের কথা। ফলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হয়ে উঠবার জন্য একটু সময় দিতে হবে। তবে আমরা আশাবাদী প্রেসিডেন্সিতেই আছে। দুটি কবিতা শোনাই। প্রথম কবিতা সুপ্রিম পাওয়ার এক রূপকল্প। কক্ষচ্যুত ইলেকট্রনের গল্প পুরনো হয়েছে অনেক দিন। প্রোটন ভাঙে, বদলায় চেনা হিসেব নিকেশ। ভর আর শক্তি মিলেমিশে জন্মান স্টিফেন হকিংস। কনসেন্ট্রেট মাস ও ধোঁয়াশার প্রতিলিপি নিজেরই শিকড় সন্ধানে থেমে যায়, থমকে দাঁড়ায়। বুকের বাঁদিকে হাত রেখে মেনে নেই সুপ্রিম পাওয়ার। হযরত, তোমাকেও থামতে হয়েছিল একদিন। লাফিং বুদ্ধ তো হেসেছিল হেরে গিয়ে। ব্রহ্মার মুখের মতো চারদিকে ছুটে গেছে দর্শন। সমস্ত ভর ছেড়ে তুলে আনে শক্তি, পাথারের মুখোমুখি নিশ্চুপ দাঁড়ায়। বুকের বাঁদিকে হাত রেখে মেনে নেই সুপ্রিম পাওয়ার। যত জানতে চেয়েছি দূরে সরে গেছে সে, আরো দূরে উল্কারা ছায় হয়, মিশে যায় কোনো মাটি ঘাসে। দূরের গ্রহ নক্ষত্র রোজ রোজ রং বদলায়। বিবর্ণ ঘাসের মতো আমার প্রশ্নেরা জেগে থাকে। ধড়ফড় করা বুকে হাত রেখে চোখ বন্ধ করি। অচেনা অন্ধকারে ভেসে ওঠে নতুন নতুন রূপকল্প। তারা ভাঙে, আবার বিমূর্ত হয়। এভাবেই খেলা চলে দিন রাত। বুকের বাঁদিকে হাত রাখে, মেনে নিই সুপ্রিম পাওয়ার। দ্বিতীয় কবিতা অনুঘটক। একটি প্রত্যন্ত এলাকায় কবিতা পড়ে নেমে আসছিল, হঠাৎ এক ভদ্রলোক এসে জড়িয়ে ধরলেন এবং অদ্ভুত একটা কথা বললেন। বললেন যে আমরাও চাষ করি জানো তো, তবে মাঠে। তো অদ্ভুত লাগলো এই শব্দবন্ধ। সেখান থেকে একটা কবিতার জন্ম। কবিতা পাঠের শেষে লোকটি হঠাৎ বলে গেল, তোমরা ভালো আছো ভাই, আমরাও চাষ করি মাঠে, তোমরা শব্দে। তারপর যতবার কলম নিয়ে বসে সাদা কাগজে ভেসে ওঠে তার মুখ, চেয়ে থাকে নির্বিকার। ওর মুখের ওপর লিখতে আমার কলম বাঁধে। জানি শব্দ চাষের জমি ওদের চেয়েও উর্বর, অথচ শব্দের বীজ বুনেই আমরা খালাস। কার ঘরে উঠল ফসল তার কি দরকার? অনেকগুলো ভাঙা কলম ড্রয়ারে জমেছে। পাণ্ডুলিপি ছেড়ে নিয়ে এখনো শব্দের চাষ করি।
এই যে নষ্ট করতে পারি হাতে। ধন্যবাদ সব। আমাকে বলেন যে আমি সংঘমিত্রা হালদারকে ডাকছি। কবিতার নাম নিশীথ গাঙ্গুলি। নিশীথ গাঙ্গুলি যৌবনে পার্টি করত। আমল বিশ্বাস করত আজ না হয়তো কাল বিপ্লব আসবে এই হতভাগ্য ভারত ভূমিতে। সে বিশ্বাসে ভর করে রাত জেগে পোস্টার লেখা, মিটিং, মিছিল, জেল, স্কুলের দোরগোড়া পেরোতে না পেরোতেই লেখাপড়া করত। কি উদ্যম ছিল সেই প্রথম যৌবন। চাল নেই, চুলো নেই, মাথার ভিতরে শুধু স্লোগান, বিপ্লব, মার্কস, লেনিন, স্টালিন, আর মুখের ফেনা তুলে তর্ক করা চায়ের দোকানে। পার্টির দাদারা তাকে বলে দিয়েছিল তর্কের বেকায়দা হলে কি কি বলতে হবে। এইভাবে মহামতি মার্কস আর লেনিনের বাছা বাছা কয়েকটা বাণী মুখস্থ করে নিয়ে উপড়ে দিতে দিতে চলে এলো 1964 সাল। পার্টি ভাগ হলো। নিশীথ গাঙ্গুলি ততদিনে বিগত যৌবন রয়ে গেল পুরনো পার্টিতে। এই সময় তার একটা জীবিকার প্রয়োজন হয়। মায়ের জমানো টাকা আর কতদিন চলতে পারে। তখন পশ্চিমে পূবের ঠান্ডা যুদ্ধ। কলকাতায় সস্তার সোভিয়েত বই ছেয়ে গেছে। নিশীথ গাঙ্গুলি সেই সব বইপত্র বিক্রি করতে আসতো আমাদের স্ট্যাটিস্টিক্যালে। যতটা বিক্রি করত তার থেকে বেশি বকাবকি করতো আমাকে। বলতো আপনার মতো শ্রেণী শত্রুদের গরিব শোষণ অচিরেই শেষ হবে। বিপ্লবের আশা মনে তার তখনও অটুট। গোডেলের অসম্ভাবনা তত্ত্ব, কোরোভকিনের ইতিহাস, ইউক্রেনের রূপকথা, তার কাছ থেকে এইসব রুশ বই অনেক কিনেছি। এইভাবে কোনো মতে চলে যাচ্ছে। রোগা বেটে চশমা পরা নিশীথ গাঙ্গুলি আর তার বুক ভরা বিপ্লবের আশা সময়ের মার খেয়ে বুড়ো হতে হতে টুকরে গিয়ে নুয়ে পড়ে আবার হঠাৎ জাদু বলে দাঁড়িয়ে উঠত। দেখতাম কিছুদিন বেপাত্তা হবার পর বইয়ের ঝোলা কাঁধে আর পুরো নিশীথ গাঙ্গুলি আপিসে ঢুকছে ফের, মুখে সেই নিষ্পাপ হাসি। এভাবেই কেটে যেত বাকি দিনগুলো, যদি না 80 দশকের শেষে সোভিয়েত রাশিয়ায় পেরেস্ট্রোইকা আর গ্লাসনস্ট হলো। ঠিক কি যে হলো নিশীথ গাঙ্গুলি ভালো বুঝলো না। সে শুধু দেখলো সস্তার সোভিয়েত বই কলকাতায় আসা বন্ধ, সেই সঙ্গে বন্ধ তার পুরনো জীবিকা। নিশীথ গাঙ্গুলি অকুল পাথারে পড়লো। অর্থ নেই, স্বাস্থ্য নেই, শুধু ক্ষীণ বিপ্লবের আশা তখনও মনের কোণে টিকে আছে। এই সময় কেউ কেউ তাকে পাগল বলতে শুরু করে। আমরা একদিন চাঁদা তুলে হাসপাতাল পাঠালাম। 3 দিন ভুগে সব শেষ। নিশীথ গাঙ্গুলি যখন অনন্তের দিকে যাত্রা করছিল, দেখলাম তার মুখে কাঁটার মুকুট পরা বেথলেহেমের সেই রাখালটা উঁকি মারছে, যে একদিন পৃথিবীকে পাল্টাতে চেয়েছিল। করে আলো যত আছে নিভে আসছে, তাকে যেন তত পেয়ে বসছে দু কথা শোনার ইচ্ছে। রোজ দেখে দেখে হেজে যাওয়া ঘর কেরোস্থালি দুটো গাছ বলছে কাছে থাকো। এই কাছে কি গাছের মতো কেউ? এই কাছে কি যে দূরে প্রাণের ভ্রমণের রেখা তার? রেওয়াজে বসে কি খুন ঝরাচ্ছে গলায়, তার ভরা দরদে কত যে পাল তোলা, কত নৌকা ডুবি। মনে হয় বালি স্মৃতি ঠেলে না জানি দেশে তার কোন অজানি কোথায় আজ বেরিয়ে পড়ার ছিল। সেই ইশারা করায় অস্ত অবধি। এখনো আফ্রিকার ফাঁকা হয়ে আসা সেই বাওবাব গাছটির মাথায় যে তুমি উদয়স্ত অন্তহীন বয়ে যাও তুমি। দিন শেষে তুমি পাখি ফেলে যাও তার আকুলতা। তোমাকে হবে না বোঝা, শুধু এই তো বাড়তে দিও। নমস্কার। ধন্যবাদ। যশোধরা রায়চৌধুরী। মন খারাপের কবিতা। মন খারাপের কিছু সাংকেতিক অক্ষর রয়েছে। মন খারাপের আছে অজানা লক্ষণ, গুপ্ত রোগ। মন
ভালো কে খারাপ লেখায় আবার তদন্ত হলে উঠে আসবে দাগি লেখা, অচেনা জঙ্গল। মন খারাপের কাছে আমি যাই তোবড়ানো থালাটি বাজিয়ে, রাত হলে যেরকম পোকা যায় আলোর সমিতে, মন খারাপের কাছে প্রত্যাশা রয়েছে আজ ঢের। এত সুসময়ে আমি ভয়ে ভয়ে থাকি মন খারাপ, এরকম সুসময়ে আমি বড় মন খারাপে থাকি। এরকম উত্থানের কালে আমি বুঝি একটু পরে অনিবার্য ঢালু গর্ত, তারপর গড়িয়ে নিস্তার। আবার সে দুঃসময় এলে তো বাঁচাবে মন খারাপ। মন খারাপ আপাতত একটা আধটা পথ খুলে দেবে, মন খারাপ অন্ধকার সুড়ঙ্গই পদে পদে কাঁটা। তবু এই মন খারাপ এতদিন বাঁচিয়ে রেখেছি, সোনার চাকতির মতো বহুকাল বল্টে রেখে দেব। মাটির নিচের বল্ট, কেউ আর ছুঁবে না কখনো, শুধু তার আলো আর শুধু তার অন্ধকার থেকে আজও ঠিক রয়ে তার কষ্টখানি আর বাঁকাচোরা কবিতার জন্ম হয়। মন খারাপ বহু কষ্টে ইদানিং বাঁচিয়ে রেখেছে। নড়াচড়া। মাটির স্তূপ ভেবে পা দিয়ে ফেলেছিলাম, নড়ে উঠতেই দেখি শীত ঘুম ভেঙে জেগে উঠল ময়াল। অন্য পাটাও চাপাতেই হলো ওরই ঘাড়ে। পায়ে পায়ে যে দৌড় শুরু করব সে উপায় কই? পুরো চত্বর জুড়েই তো সে শুয়েছিল সংসার বিছিয়ে। মাটিতে পা ফেলা মানেই নড়ে চড়ে উঠবে ময়াল। কতদিন আর মাটিতেই পা পড়েনি আমার। না এত ছোট এটা প্রায় হাইকুর মতো বলে। এটা ক্লাস কেটে 3টের পর চলে যাওয়ার মতো। ঠিক আছে, একটা এই নববর্ষ এখন একটু মনটা একটু বিষাদগ্রস্ত হয়ে আছে। সবকিছু সবাই জানে কেন হয়ে আছে, ওই রকমই একটা এলোমেলো লেখা। 31শে ডিসেম্বর 12টায়। সামাজিক সাক্ষী। কিছুটা কি গা বাঁচিয়ে থাকবো, কি কি সঙ্গে নেব সে তো আমি জানি, কিন্তু যা কিছু ছেড়ে গেল সবই কি বলবার? আর সেই সব যা আর কখনোই মনে আনবো না, বুঝতেই দেব না যে ভুলিনি কিছুই। পুরনো কি কিছু হয়? দিন মাস বছর বড় বেশি জোট বেঁধে থাকে, পায়ে পায়ে হেঁটে যায় অদল বদল। স্ট্র্যাপেজের দড়িটা যে কেন এত লম্বা, হাততালি পড়তেও তাই এত দেরি হয়। নতুন শব্দটা বড় মোহময়, মোতায়েন করে রাখে কত না ম্যাজিক। আমি আমাদের একজন বিশিষ্ট অতিথি কবি, আমার বিচারে 7 দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি। তার রচনাগুলি, তার কবিতা সংগ্রহ নিয়ে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমার কবি সুব্রত সরকারকে অনুরোধ করছি কবিতা করতে। কবিতা ফেরার সময় হয়েছে। আমি কল্পনায় খুব জোরে বৃষ্টি পড়তে দিই। আজ ঝমঝম করে পুরনো এক চিঠির মতো মনের উপর ঝরে পড়ছে বজ্রপাত, মেঘ গর্জন, ফুল বানান। এই ডাকটিকিট তো এখন আর পাওয়া যায় না। আতিথেয়তার সুর ঠিক যেন রথে করে কেউ করুণা নিয়ে এলো। একদিন হয়তো তাকে খুব ভালোবেসেছিল চিহ্ন। তোমার কথার হার রঙিন পুষ্প বলে মনে হবে, গন্ধে এক কুমার নক্ষত্র এসে বসে। এই পৃথিবীর কত রকমের শব্দ ছিন্ন করো মোহ মায়াডোর। প্রতিভার অল্প আছে, চা বসিয়ে দিই। ক্রমে কাগজে কলঙ্ক রেখায় ফুটে উঠে দুধ চিনি, চীনামাটির পেয়ালাটি বাড়িয়ে দিই বলি, এবেলা খেয়ে যেও, এই নাও রিক্সার ভাড়া। আর যদি হাতে সময় থাকে তবে একটু অপেক্ষা করো, কবিতার ফেরার প্রায় সময় হয়েছে। দেখা গেলে
দেখা করে গেলেই পারতে, আবার কবে এদিকে আসতে পারবে পারবে না। সন্দীপন চক্রবর্তীকে কবিতা করতে অনুরোধ করছি। লিখেছি স্লোগান, আর স্লোগানে বাতাস থেকে জোনাকি জেগেছে। লিখেছি আমার কথা, সে কথা তোমার হয়ে গেছে না জেনে। লিখেছি সমুদ্র, আর লিখেছি পাহাড়, তারা, নীল দাবানল। লিখেছি দুহাতে ছন্দ কেমন থই থই করে, উপচে ওঠে ঘর। লিখেছি বন্ধুর ছুরি গোপনে আমার পিঠে কাঁদল কিভাবে। লিখেছি বাড়ির কথা, লিখেছি জীবিকা বিষ, লিখেছি আয়ুধ। লিখেছি শহর, আর লিখেছি সময়, স্মৃতি, রক্তমাখা দেশ। লিখেছি নিবিড় ঠোঁট, রঙিন মাছের ঝাঁক, আলো ভরা জল। লিখেছি নিঃশব্দ আর শব্দের দিগন্ত জোড়া সারি সারি লাশ। লিখেছি খিস্তির ফুল, পেটোচার্চ, এলিটিস্ট বসন্ত বাহার। লিখেছি কোমায় চলে যাওয়া এই শব্দরাজি, দাড়ি কমা ড্যাশ। লিখেছি গর্ভের শিশু পচে ওঠা মার মন, চিন্তা চক্রবহু। লিখেছি যখন সব গ্রহ তারা মরে গেছে, তারও বহু পরে। লিখেছি সৃষ্টিরও আগে, লিখেছি ব্রহ্মাণ্ড আমি, লিখেছি আমাকে। নমস্কার। এই কবিতাটার নাম বর্ণ পরিচয়, এটা 2000 সালে লেখা। আপনি অপেক্ষাতেই ছিলেন মহিমচন্দ্র, আমারই হয়তো কিছু দেরি হয়ে গেছে। কি ভাবছেন? খুব বেশি দেরি হয়নি, অনেকটাই সময় চলে গেল। হতে পারে 1947 ছিল ফল ও ফুলের বাগানে শকুন পড়ার কাল। তার 10 বছর বাদে আমি এলাম স্বাধীনতায় উদ্বাস্তু দুটি পরিবারের মিলন কামনায়। মাটিকে মা বলে জানতেন, তাই আমৃত্যু পরাধীনতা আপনি মানেননি। হে প্রপিতামহ, জ্ঞান হওয়া অবধি আপনার এই আশ্চর্য অভিমান, এই ঋতু স্পর্ধা আমাকে মুগ্ধ করেছে। দেশ ভাগ অগ্রাহ্য করে, বাংলা ভাগ অস্বীকার করে, পরিবার পরিজনদের কথায় কোনো কান না দিয়ে আপনি শুধু শিকড়ের কান্না শুনেছেন, শুধু শিকড়ের শব্দহীন নির্ভীত হাহাকার, যা মূলকে সিক্ত অশক্ত করে তোলে। আপনি বুঝেছিলেন খণ্ড কখনো পূর্ণ হতে পারে না, খণ্ডিত বাংলা কোনো দিন বাংলাদেশ হবে না। আপনি শুনেছেন লড়কে লেঙ্গে পাকিস্তান, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার। ভারত থেকে এক টুকরো ভারতকে বিচ্ছিন্ন করার জপমন্ত্র, যাতে কোনো ধর্ম নেই, সাম্প্রদায়িকতা আছে। তারপর দীর্ঘ 54টি বছর, তারপর পূর্ব বাংলা, তারপর পূর্ব পাকিস্তান, তারপর বাংলাদেশ। শিকড়ের কান্না আজও শোনা যাচ্ছে। সাম্প্রদায়িকতা আছে মানুষের, ধর্ম নেই, নিরাপত্তা নেই। এখনো ভয়ে তেড়ে আসছে ভয়ঙ্কর অজগর। ঈগল পাখির ভয়ে ইঁদুর ছানারা আজও জড়সড়। হে প্রপিতামহ, বাংলার যে মুখ আমি দেখিয়াছি, সেই মুখ অংশত সাম্প্রদায়িক এবং গূঢ় মৌলবাদী। তাই আজ আপনার সঙ্গে আমার সাক্ষাৎ কার্যত নিরর্থক। আমি আজ পৃথিবীর মুখ দেখিতে চাহিতেছি, ও পোড়া বাংলার পোড়া মুখ দেখিয়া কোনো সুখ নাই। এটা গেল একটা। আর আমরা যখন ছাত্র ছিলাম তখন এমার্জেন্সি চালু হয়েছে। এমার্জেন্সির মধ্যে মুক্ত চিন্তার ব্যাপারটাই খুব নড়বড়ে হয়ে গেছিল। এর বিরুদ্ধে
প্রায় আন্দোলনের মতো আমরা একটা ওয়াল ম্যাগাজিন বার করি, তার নাম দেওয়া হয়েছিল অ। সেই পত্রিকাটা এখনো বেরোয়, তাতে অনেকেই লিখেছে। এই সোমেশ লাল, তার মধ্যে ছিল সুব্রত, আমার অনেক দিনের বন্ধু। সুব্রতর সাথে আমার বন্ধুত্ব সূত্রপাত 76-77 সালে। তো মন্দার তো আমার সহপাঠী ছিল। না, তুই লিখিস নি সেটা আলাদা কথা, তখন তুই লিখবি না। আমাকে পছন্দ করতে হয়তো, সেই জন্যই তুই অ্যাভয়েড করবি। অসহ্য, কিন্তু আমার কবিতার লাইন মনে রেখেছে। টিচারদের পা কাঁপছিল সেটাও মনে রেখেছে। প্রথম লাইনটা ছিল আয় বালিকা, এটা আমার প্রথম কবিতার বই। আয় বালিকা ঠোঁটের ওপর ঠোঁট রেখে আজ মুখের মধ্যে গোলাপ ফোটায়। এইটা শোনার পর টিচাররা এত নার্ভাস হয়ে গেল, এবং আমার বাড়ির লোকজন, বাবা বাবা দেরি করে বাড়ি ফিরলেই বলতেন, দেখো, মাকে বলতেন, দেখো কোন বালিকার গোলাপ ফোটাচ্ছে। যাই হোক, যে কবিতাটা শঙ্খ ঘোষ এবং আমাকে খুব কাছাকাছি এনে দেয়, উনি আমাকে একটা কবিতা প্রতিযোগিতা হয়েছিল প্রেসিডেন্সিতে, সেখানে একটা ফার্স্ট প্রাইজ দিয়ে দেন। সেই কবিতাটা আমার খুব প্রিয় কবিতা, এখনো রিলেভেন্ট এবং চিরকালই রিলেভেন্ট থাকবে। কবিতাটার নাম খেলার নিয়মে। সমস্ত শিশুরা কেন শৈশবে চোর চোর খেলে? তারা তো জানে না চোর দেখতে কেমন, তারা তো জানে না ঠিক চোর কাকে বলে। মাঝে মাঝে কিভাবে যে জুটে যায় সরল পুলিশ। সমস্ত শিশুকালে সব চোর কেন ধরা পড়ে? হাসি মুখে তারা ফের সাধু হয়ে যায়। একটি আসল চোর খেলার নিয়মে ঠিক অন্য সাধুকে ছোঁয়, বলে ওঠে চোর। এইভাবে গোপনে বা জ্ঞানে সব শিশু একদিন চোর হয়ে যায়। প্রাচীন ফেরিঘাটের মাঝেই অচেনা এক আলো, এইটা বাইরে হয়ে অ পত্রিকায় বেরিয়েছিল জন্ম জন্মান্তর। প্রাচীন ফেরিঘাটের মাঝেই অচেনা এক আলো, অদেখা তবু দেখেছি ভেবে দুচক্ষু জুড়ালো। অদেখা তবু দেখেছি যেন, অচেনা তবু চিনেছি কেন। চেনা হাজার আলোর ছটা, ভোলানো ওই আলো। তখন চেনা নদীর স্রোতে অচেনা হাতছানি, জোয়ার জলে চেনা সুরেই অচেনা কোন বাণী। দুকুল ভাষা নীরবতায় অচেনা কোন মুখরতা, চেনা শ্মশান চিতায় দোলে অচিন শিখাখানি। যেন বা সবই এই জীবনে প্রথমবার দেখা, যেন বা সব স্মৃতিরই বুকে বিস্মরণ লেখা। যেন বা দেখা হবে না আর, বেদনা বিচ্ছিন্নতার বইতে হবে বাকি জীবন, এইটা ছিল শেখা। চেনা ফেরিঘাটের মাঝেই অচেনা এক আলো, অদেখা তবু দেখেছি ভেবে দুচক্ষু জুড়ালো। যেন বা কোন অচেনা গ্রহে এ ফেরিঘাট নিবিড় মোহে ভেবেছি চেনা, যেমন চেনা ভেবেছি ওই আলো। ভেবেছি চেনা, বুঝল তাই বেসেছি তাকে ভালো। অজানা তবু অচেনা আয়, অদেখা ওই আলো। আচ্ছা, অনির্বচনীয় কবিতাটার নাম, অনির্বচনীয়। পড়েছে ছায়া অনির্বচনীয়, স্বপ্ন আর স্মৃতিকে ঘিরে জল। অতীত চারি মেঘেরও কিছু ছিল না রচনীয়, রয়েছে শুধু অবোধ চলাচল। অনির্বচনীয় সে ছায়া চুপ, হরিত হয় মরদ থেকে বাণী। জ্যোৎস্না পথ পাথরে ফেরে ঝরা পাতার স্তূপ, ছায়ায় ধরে গূঢ় নীলাভ গ্লানি। খোঁজে না আলো ছায়ায় ঢাকা পথ, পথের পাশে প্রত্ন বলি রেখা। স্বরলিপির জীর্ণ বুকে অশ্মিভূত মত, ছায়ার ভাষা হয়নি আজও শেখা। আমিও যাই ছায়ার দিকে তবে, ওখানে আজও লুকোনো এক হ্রদ। অথচ আমি কোথায়, ঠিক কবে, আধার জলে জ্বলছে একা মরণ কোকোনট। এই কবিতার নাম দীপাবলি। তবুও তখনও পথ ছিল, হারাবার মনোরথ ছিল, তাই পথে পথে আমরা হারিয়ে যেতেছিলাম সাঁঝবেলায়।
জেনেছিলাম যে যে যায় সে যায় হারিয়ে যায়, হারিয়ে যাবার মাদকতাও স্মৃতি খাদক হাওয়া নেচে যায় চৌদিকে। অহংহীন জনান্তিকে স্বীয়তা তার অভিমানী হাতে মেলে রাখে মৃত কামনার ভীরু আশ্লেষ লোলুপতা। সাত সকাল এভাবে হারিয়ে যেতেছিলাম বাতাসের সংকেতে সে নিছক মাদকতা। ফিরে যাওয়া যেত, রথ ছিল, জেনেছিলাম যে যত মত তত পথ ছিল ফিরে যাওয়ার। তবুও ফিরিনি, কিছুতে ফেরেনি, ছিল অবোধ অপরিচয়। ওদিকে বাতাসে বহু আলো তার শেষ শিখায় জ্বেলেছে রাত। স্ফুলিঙ্গ জলর মুখে নিবদ্ধ হওয়ার কথা ভাবো। মন্থনে তোমার ব্যক্তি এত দূর সম্প্রদায়হীন। এই নৃব্জ সুসমাজ আরতির স্পন্দনে শ্রুতিময়। 12 হুজুরের বীর্য জন্ম দিল মহাভারতে। অর্থকীর্তি সচ্ছলতা জনরুচি পর্দা বহমান। নিরালম্ব পঞ্চপতি নিরাবেগ অন্ধবিচারক। তোমার উৎসার দেখবে আলো কণিকার ঊর্ধ্বগতি। স্ফুলিঙ্গ ওঠার আগে নিচে নেমে যাবে কিনা ভাবো। চলো সময়ের টানা উজ্জীবিত দশকে দশকে বাংময় প্রভামুক্তি। নিরূপায় গন্ডলায় চলো স্বকীর্তিত ভাস্বরতা। গত শতাব্দীর ইতিহাসে উঁকি দিয়ে দেখো ডিরোজিও আর রেভারেন্ড কানু, শ্রীকৃষ্ণ মোহন বাবু প্রত্যক্ষে উদ্যত মদিরার রক্তিম প্রবাহে মত্ত চরাচর কলিকাতা জেলা। হাপুস শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের দেয়া ত্রাণ, মাইকেলে যশোরে ও পালির সমূহ চরাচরে বিদ্যমান ও নিখিল রামমোহন শিরস্ত্রাণে ভাষা পুনরুদ্ধারে ব্যস্ত। বাংলার উজ্জীবনে সখা বিকিরণ বিকিরণ এসো দোস্ত 19 শতকে। চল সময়ের টানা ইচ্ছা মতো দৃশ্যমান দেশে। 20 শতকের টানা মেলে ধরো সময়ের টানা। পার্বত্য চট্টগ্রামে নামো মৃদু কম্পমান বুকে। দেখো ওই সুকন্যাকে থিরি থিরি সুরের কুহকে গান নিয়ে বসিলেন উনি তবে আমার জননী। এত প্রাণের একটা স্পর্শ রয়েছে এখানে। ফর্মালি এটা একটা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দেওয়ার কোনো অর্থ, সবাই আপনারা আমাদের আপনজন যারা প্রেসিডেন্সি কলেজে পড়েছেন, যারা 2 বছর এখানে কাটিয়ে গেছেন, না পড়েও এরকম অনেকেই ছিল। সিটি কলেজের একজন ছিল শান্তনু বলে, সবসময় এখানে আমি দীর্ঘদিন জানতাম সে প্রেসিডেন্সি কলেজের আমাদের থেকে সিনিয়র, এখানেই ছাত্র শান্তনু, সিটি কলেজের ছাত্র, সুকল্যাণদার বন্ধু ছিল, সেই হিসেবে রেগুলার আসে। তো এইটা আমরা আমাদের মধ্যে কিন্তু কোনো আপন পর নেই, এরকম একটা ভাব আছে যে প্রেসিডেন্সি মানে সেইটা কিন্তু সেটা এখনো রয়েছে। খুব ভালো লাগলো। এত এই ধন্যবাদ জানানোর পালা তবুও বলি আমি এটার জন্য আমাদের এই যে প্রাক্তনী সভাকে, প্রাক্তনী সংসদকে, আমি সভা বলেছিলাম, বললো যে না সংসদ, সংসদ আমি জানতাম কাউন্সিল, কিন্তু অ্যাসোসিয়েশন কি বললো যে বিভাস আমাদের ক্যাপ্টেন বলে দিচ্ছে এটা সংসদ, তাই সংসদ। তো এখন তার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষত আমরা যে সমস্ত মাননীয় কবি যারা প্রাক্তনী, যারা প্রাক্তনী ছিলেন না কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, প্রেসিডেন্সি কলেজের সঙ্গে ছিলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সঙ্গেও রয়েছেন, তাদেরকে যারা বর্তমানে পড়ে গেছেন নবীন প্রজন্মের কবিরা যারা, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। তারা এসছেন এখানে, কষ্ট তারা এসছেন, তাদের কবিতা শোনার আমাদের সুযোগ করে দিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এখন সুবোধ সরকার নেই, সুবোধ সরকার এবং অভিরূপদা, এদের প্রত্যেককে। এরা বিশেষ করে আমি অনেককে ব্যক্তিগতভাবে বলেছিলাম, তাদের নাম আলাদাভাবে করছি না, তারা প্রত্যেকে আমাদের খুবই ঘনিষ্ঠ গুণীজন। তাদের সবাইকে মন্দারদিন থেকে যারা আছেন প্রত্যেকে, সুমেশ লাল আমার খুবই বন্ধু, দেবাঞ্জন দা
বা বিনোদাদি যশোধরা আমাদের থেকে জুনিয়র কিন্তু খুবই যশোবতী সেই অর্থে বলা যায়। তো প্রত্যেকেই আছে, আমি প্রত্যেককে আলাদা নাম করছি না, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের কলেজ মোস্তাক আহমেদ। মোস্তাক আমাদের আমার থেকে খুব অনেকটাই ঘনিষ্ঠ, কিন্তু বন্ধু, খুব ভালো বন্ধু, কিন্তু অনেক ছোট আমাদের থেকে। মোস্তাক আহমেদকে, তিনি বাংলা বিভাগের অধ্যাপক এবং তাই না তিনি একটি গহন বলে চমৎকার পত্রিকা বার করেন। তিনি সাহিত্য চর্চা এবং আমাদের কাছ থেকে অনেক লেখা টেখা, পুরনো লেখা হলেও শিবাহীদের দিতে হবে করে নিয়ে নেয়। তো ভালো, খুবই ভালো ছেলে এবং ভালো কবি, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা বিভাগের এরকম একজন আমাদের, ও কি আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের মেম্বার? মোস্তাক তুমি মেম্বার হয়ে যাও। আচ্ছা, হয়ে গেছে। তাহলে এই কারণে আমাদের তো লোক লাগবে না, যাতে অ্যালামনি অ্যাসোসিয়েশনে ফ্রেশ ব্লাড পরবর্তীকালে কারা আসে। সুতরাং মোস্তাককে ধন্যবাদ, সে অনেক ছাত্রছাত্রী ইন্সপায়ার করেছে। আমাদের বাইরে থেকে যারা এসেছেন, এখনো সুব্রত বাবু রয়েছেন, বাকিরা অনেকেই চলে গেছেন, মৃদুল রয়েছে, মৃদুলদা চলে গেছেন। আমরা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ইন্ডিভিজুয়ালি যদি কেউ বাদ পড়ে যান, আপনাদের মাফ করবেন আমাদের। এবং তার সঙ্গে যারা এমনি ছাত্রছাত্রী এসছেন, বাইরে থেকে যারা এসছেন, ভেতর থেকে যারা এসছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষকে, ইউনিভার্সিটি, সরি, আমরা বারবার কলেজটা দেখে যাই। আরে নেই তো, সে সংস্কৃত কলেজ আছে, কলেজ আর ইউনিভার্সিটি, এখানে কলেজটা উড়িয়ে দিয়েছে। যার ফলে আমরা এমন একটা প্রতিষ্ঠানে পড়েছি যে এটা কি আর নেই, এটা নেই, অদ্ভুত একটা জায়গায় আমরা পেকে একটা জায়গার মতো রয়েছে। কিন্তু যাই হোক, কিন্তু নতুন কেউ স্বাগত। তো এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের যিনি আমাদের বন্ধু বর ভাইস চ্যান্সেলর মাননীয় হয়েছেন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, তাকে, এখানকার রেজিস্ট্রারকে, তাদের ধন্যবাদ জানাই। এরা নির্মাল্যকে কেন নির্মাল্য বলছিলাম, এরা 2 বছর ছোট, একদমই এদের আমাদের বিভাসদের ব্যাচ। বিভাস, জয়দেবের কথা খুব মনে পড়ছে, ভীষণ মনে পড়ছে জয়দেব বসুর কথা। যাই হোক, সেটা তো এখন এইভাবে করে আমাদের এটা শেষ হলো। এবং প্রেসিডেন্সি অ্যালামনি অ্যাসোসিয়েশনের অন্যতম কাণ্ডারি শ্রী বিভাস চৌধুরী, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে সমস্তটা আমরা যখন আইডিয়াটা যখন সম্ভব হলো, না সেটার দিক থেকে আমি খুবই খুশি। খুবই অল্প সময় আমরা আয়োজন করেছি, আশা করি পরবর্তীকালে আরেকটু বড়ভাবে, অন্যভাবে, আরেকটু বেশি সময় ধরে আমরা এটা করতে পারবো। অনেক ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। শুভ নববর্ষ।